আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে আপনাদের জন্য যে ঘটনাটা আমি নিয়ে এসেছি সেই ঘটনাটা বলা যেতে পারে পুরো আমার পাড়ারই একটা ঘটনাটা যাকে কেন্দ্র করে তাকে ছোটবেলা থেকে অনেকবারই হয়তো চোখের সামনে দেখেছি, কিন্তু জানতাম না যে তাদের মধ্যে বা তাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটে চলেছে। কিছু কিছু জিনিস থাকে যেটা আশীর্বাদ না অভিশাপ সেটা ডিফারেন্সিয়েট করা যায় না। আর সেই আশীর্বাদই বলি বা অভিশাপই বলি, সেটা যদি মারাত্মক একটা আকার ধারণ করে, আপনার চারিপাশের যারা প্রিয়জন রয়েছে তাদেরকে এফেক্ট করে, আপনার 2 বছরের বাচ্চা মেয়েকেও যদি সেটা না ছাড়ে, কতটা ভয়ানক হয়ে উঠতে পারে সেই ব্যাপারটা আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন। পুরো ঘটনা শুনুন এবং অবশ্যই আপনি কোথা থেকে ঘটনাটা শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, আমাকে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামে আমরা কিন্তু বিভিন্ন নতুন ধরনের কন্টেন্ট পোস্ট করছি, সেগুলো চেক আউট করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে ফলো করুন এবং আমার সাথে যোগাযোগ করুন। এবং আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্পও লাগে সেটাও আমাকে জানাতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো স্নেহা। হ্যালো কৌস্তভ, কেমন আছো? তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি, বাট তুমি যে খুব একটা ভালো নেই সেটা বিগত কয়েকদিন তোমার সাথে কথা বলে আমি বুঝতে পেরেছি। একটা রেকর্ডিং আমরা প্রায় 3 সপ্তাহ ধরে করার চেষ্টা করছি, খুব ভুল যদি না করি। একদম তাই। কিন্তু সেটা আমরা করে উঠতে পারছি না। আজকে আমরা বসেছি রেকর্ডিংটা করতে, কিন্তু কতটা করতে পারবো সেটাও জানি না। ইভেন তুমি রেকর্ডিং স্টার্ট হওয়ার আগে আমাকে একটা কথা বললে, কিছু পার্টিকুলার ঘটনা রয়েছে, ঠিক আছে, যেটা হয়তো তুমি বলতেও চাইছো না, ইভেন শেয়ার করতে চাইছো না পডকাস্টে। ইভেন দ্যাটস ওয়াই আমি তোমার থেকে জানতে চাইলাম না, কারণ জিনিসপত্রগুলো ম্যানিফেস্ট করে। তুমি আমার একদমই পাড়ার মেয়ে, আমার থেকে হয়তো সিনিয়র, হয়তো আমাকে অনেকবার দেখেছো, আমিও তোমাকে দেখেছি। অ্যান্ড আমি বুঝতেও পারিনি ইভেন যে তোমাদের ওখানে এরকম টাইপের প্রবলেম রয়েছে, ঠিক আছে। যাই হোক, আমি ডাইরেক্ট ঘটনাতে আসি। তার আগে আমি জানতে চাই যে কি কি প্রবলেমস হয়েছে ঘটনাটা শেয়ার করার আগে। প্রথমে তোমার একটা কথা আমি কাটছি, প্রবলেম অ্যাকচুয়ালি হয়তো নেই, ঠিক আছে। প্রবলেম হয়তো আমার জন্য ক্রিয়েট হয়েছে। এটা আমি বলছি, তার একটা কারণ আছে। আমার ফ্যামিলিতে জেনেটিক্যালি একটা প্রবলেম আছে। আমার যে খুড়তুতো দাদু ছিলেন, উনি তন্ত্র সাধনা করতো। তন্ত্র সাধনা মিন্স খারাপের জন্য না, লোকের ভালোর জন্য। কিন্তু জানো তো, তন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি ভুল করলে তোমার বংশের ওপরও ছাপ ফেলে যাবে। একদম। তো এরকমই ভুল উনি একদিন করেন, এবং তার জন্যে উনি মারা যাওয়ার পরও উনি গা বন্ধন করেননি, তো তাই জন্য উনি মারা গেছিলেন। এবং সেই কারোর ভালো করতে গিয়ে আমাদের বংশের সবার মধ্যে একটা ওই অভিশাপ চলে আসে। বাট হ্যাঁ, এইটা ফেস করে না সবাই, শুধু আমার মা, আমার ভাই আর আমি ফেস করি, এখন অব্দি ফেস করছি। আর অভিশাপটা হচ্ছে এরকম, অনেকে বলবে পাওয়ার, অনেকে বলবে অনেক কিছু, বাট এরকম কিছু না। আমি আমার নিজের রিয়েল লাইফের ফিলিংস দিয়ে বলছি। তুমি যদি কোথাও গিয়ে বুঝতে পারো যে ওখানে নেগেটিভ পাওয়ার আছে, সেটা একরকম, বাট তুমি যখন বুঝতে পারছো ওখানে নেগেটিভ পাওয়ার আছে, কজন আছে, তুমি এটাও যখন বুঝতে পারছো না, তারা তখন তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করে। আর আমি, তুমি, যে কেউ বলো, সবাই সাধারণ মানুষ, এটার সাথে খুব একটা পরিচিত আমরা কেউ নই। তো তার জন্য কি হয়, যখন সে কানেক্ট করার চেষ্টা করে আমি ভয় পেয়ে যাই, আর সেটাতেই হয়ে যায় আসল প্রবলেম। আর সেটার জন্যেই এত কিছু, মানে
সব জায়গাতেই জানো তো, সব জায়গাতেই কিছু না কিছু কেউ না কেউ থাকে। আর সে যখন কানেকশন করার চেষ্টা করবে, সেটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে না, তখন সেই জায়গাটা খারাপ হয়ে যেতে থাকে, মানে তোমার জন্য, সারাউন্ডিং সবার জন্য। মানে ইভেন আমি যেটা বুঝতে পারলাম, আমি বলছি, তোমাকে বলতে বলছি না, আমি রাদার, তুমি লিফট দিয়ে নামছিলে, লিফটের যে আয়না ছিল সেখানে তুমি কিছু একটা দেখে বিশাল ভয় পেয়েছো এবং এতটাই ট্রমাটাইজ ছিলে যার জন্য তুমি এটাকে বলতেও চাইলে না। ব্যাপারটা কি আমি এটার যখন সাথে কানেক্টেড? ঘরে ঢুকছি না, আমি শুধু একটা কথাই চিন্তা করেছি, আমার যদি ঘরের ছিটকিনিটা দেওয়া থাকে, ইভেন যদি কেউ যদি ঘর বন্ধ করে এখন যদি ঘুমিয়ে পড়ে, আমি কলিং বেল বাজালে কতক্ষণে তারা খুলবে, আর যদি না খোলে তাহলে আমি কি করবো? ওকে ওকে। মানে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম, হয়তো সেটা হয়তো 2 মিনিটের জন্য, কিন্তু মানে ওই টাইমিংটা, আর আমি খুব ভীতু, আমি প্রচন্ড ভীতু মানুষ। আমি না এইসব ছোটবেলা থেকে ফেস করে করে এরকম অবস্থা হয়ে গেছে, তুমি যদি আমাকে বলো না এখানে আমি নেগেটিভ কিছু দেখেছিলাম, আমি সেই জায়গাটা দিয়ে আর কোনোদিন যাবো না। আমি প্রচন্ড ভীতু। আর আমি মানে সবসময় ভাবি কেন আমার সাথেই এরকম হয়, কেন আমি, এটা অন্য কেউ নয় কেন। ইভেন ওই 2 মিনিটটা 2 ঘন্টার মতো মনে হয়। মানে আমি আমি বলতে পারবো না, মানে ওই গরমের মধ্যে, সেদিনকে অত গরম ছিল, ওই গরমের মধ্যে আমার হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। আমি এই ঘটনাটা তো আমি বলবো না, তার একটাই কারণ, আমি যে বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এ হয়েছে। যদি সে কোনোভাবে অ্যাক্টিভ হয়ে যায়, আমি খুব মুশকিলে পড়ে যাবো, আর আমার জন্য এটা সত্যিই খুব মুশকিল হয়ে যায়। আমি পরে যখন ঘটনাটা বলবো বুঝতে পারবো কেন আমার জন্য মুশকিল হয়, কেন আমি প্রবলেমে পড়ি। মানে শুধু আমি না, তখন না মানে আমাদের, মানে কি বলবো, আমার হাজবেন্ড, আমার মেয়ে, সব, মানে সবার জন্য। তোমার মেয়ের বয়সও অনেক কম এখন, বাচ্চা, 2.5 বছর। 2.5 বছর। বুঝতে পারছি, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পারছি, বাট তুমি আমাকে এটা বলো যে আমরা রেকর্ডিং স্টার্ট করার আগে কিরকম বাধা ফিল করেছো? ইভেন আমি শুনলাম যে তোমার পা মানে মচকে গেছে এবং মানে ফ্র্যাকচার হয়ে গেছে রীতিমতো। মানে ফার্স্ট আমি যখন ডিসাইড করি, আমি প্রথমত তোমার চ্যানেলটা অনেক দিন ধরে দেখছি, ঠিক আছে, আমার ওই সাহসটা ছিল না যে আমি বলবো, ঠিক আছে। তো আমি ফার্স্ট যখন ডিসাইড করি তোমাকে বলবো, আমার ওয়ার্ক প্রেশার হঠাৎ করে 1 থেকে 10 হয়ে যায়। আচ্ছা। মানে এরকম হয়ে যায় যে আমাকে ঘরে এসেও কাজ করতে হয়। তো আমি ভাবলাম এটা তো নর্মাল হতেই পারে। তারপরে যখন ওয়ার্ক প্রেশারটা কমলো, আমি যেদিনকে ডিসাইড করলাম তোমার সাথে কথা বলবো, এটা সেকেন্ড উইকের কথা বলছি। ফার্স্ট উইক তোমার ওয়ার্ক প্রেশারে, পুরো একটা উইক ওয়ার্ক প্রেশারে চলে গেছে। সেকেন্ড উইকে যখন ডিসাইড করলাম তোমাকে কল করব, তোমাকে বলবো, একটা মানে বাচ্চা ছেলের মৃত্যুর ঘটনা শুনি, মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ডের মারা গেছে। হ্যাঁ। কিরকম ব্যাপারটা? আমার আমি পুরোটা এলাবোরেট করছি না, কারণ এখন ওদের ফ্যামিলিটাও পুরো শকে রয়েছে। মানে 28 বছরের ছেলে মারা গেছে বাইরে গিয়ে, মানে তার মানে, এবং অদ্ভুত ভাবে যেখানে তার যাওয়ার কথা ছিল না সেখানে চলে গেছে, গিয়ে সে মারা গেছে। এবং আমি এরকম ধরনের, শুধু এইটা নয়, এটা তো একটা ছোট, মানে এটা তো সে 28 বছরের ছেলে মারা গেছে, সে বাইরে গেছিল, আমি তখন ওটা ভেবে নিয়েছি যে ওটা একটা কোনো দুর্ঘটনা হয়ে গেছে, ঠিক আছে। আমি তার পরের দিন ভাবলাম যে সেদিনকেই তো বাইরে যেহেতু ছিল, সেদিনকেই তো ওনারা কেউ আসতে পারছে না বা নিয়ে আসতে পারছে না, তো পরের দিন তোমার সাথে রেকর্ডিং করবো। পরের দিন আমার মেয়ের ছোট জামাই বাইক থেকে পড়ে মাথায় ব্লাড ক্লট হয়ে গেল। ওকে ওকে, ঠিক আছে, সেদিনটা আমার বেরিয়ে গেল, সেদিনকেও তোমার সাথে আমি কথা বলতে পারলাম না। তারপরের দিন তারপরের 2 দিন আমার ওই বন্ধুর কাছেই চলে গেছিলাম, তোমাকে আমি ফোনও করেছিলাম, আমাদের রেকর্ড করার কথা ছিল, বাট ওদের ফ্যামিলি পুরো শকে ছিল, তো আমি বন্ধুর কাছে গেছিলাম, ঠিক আছে। সোমবারে আমি টাইম পেয়েছি, তোমাকে আমি ফোন করব, ঠিক 5 মিনিট আগে আমি এমন ভাবে পড়ে গেলাম, আমার পাটা মুচকে গেল, ফুলে গেল, ইভেন আমি তারপরে থেকে 2-3 দিন আমি অফিস যেতে পারি। আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, তো সল্টলেকের ওদিকে, তো আমি তারপরে থেকে আর অফিস যেতে পারিনি, আমি ছুটি নিয়ে বসে আছি ঘরে। আমার একটা ডান হাতের সাইড পুরো ফুলে গেছে, পা এমন ভাবে ফুলে গেছে যে হয়তো আমাকে, আমি আজকেও ডাক্তারের কাছে গেছিলাম, ডক্টর পাইনি, তো এক্সরে কিছু না করালে ঠিক হবে না, পা পুরো ফুলে ঢোল হয়ে রয়েছে।
ইভেন সোমবার দিন তুমি যখন ফোন করেছিলে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ফোন করে বললে যে রাতে আজকে আমরা রেকর্ডিংটা করতে পারি, আমি বললাম ঠিক আছে করব। তার কিছুক্ষণ পরেই তুমি আমাকে ফোন করে বললে যে এরকম এরকম ব্যাপার হয়েছে, আজকে অত আর হবে না। হ্যাঁ আমি না এরকম করে পড়লাম, আমি সত্যি কোনোদিন এভাবে পড়ি না। আমি না রীতিমতো কাঁপছিলাম, ঠক ঠক করে, আমার দাঁড়ানোর ক্ষমতা ছিল না, দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত ছিল না। ইভেন আজকে যখন আমি তোমাকে বলেছি রেকর্ডিং করব, আজকে একটা দুর্ঘটনা হতে হতে বেঁচে গেছে। জাস্ট তোমাকে বলেছি, ফোন করেছি, আমরা 10টায় বলেছিলাম ফার্স্ট রেকর্ডিং করব, তো 9টার সময় আমি খবর পাই আমার পাশের বাড়ির একটা বন্ধু সিলিং থেকে ঘুরন্ত ফ্যান নিচে পড়ে গেছে। ভাগ্যিস ঘরে কেউ ছিল না। আমার সাথে কিছু হচ্ছে না, তারও একটা কারণ আছে, সেটাও আমি তোমায় বলবো। আমার সাথে কেউ কিছু এত সহজে করতে পারবে না, কিন্তু আমার সার্কামস্ট্যান্সেসে অনেকের ক্ষতি হচ্ছে। আর আমি জানি এটা এই তারাপীঠের ঘটনাটার জন্য হচ্ছে, আমাকে বলতে দিতে চাইছেন। কি হয়েছে শুরু থেকে শুরু করো তো। তারাপীঠের ঘটনাটা আমি আগে বলছি না, আমি আনুষঙ্গিক 2-3টে ঘটনা বলি, যেটাতে তুমি বুঝতে পারবে আমার তারাপীঠের ঘটনাটা কেন হয়েছিল। আচ্ছা, ফার্স্ট বলি, আমরা হানিমুনে গেছিলাম সিকিম, ঠিক আছে। আমাদের 3টে কাপল ছিল। আমি যখন সিকিমে যাই আমি তখন প্রেগনেন্ট। এটা কোন সালের ঘটনা? এটা আমার 2021-এর ঘটনা। আচ্ছা, তো আমি যখন সিকিমে যাই আমি প্রেগনেন্ট 3 মাসে। তো আমরা সিকিম থেকে লাচুং গেছিলাম। লাচুংয়ে আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম না, আমি বেশি বাইরে টাইরে রাত অব্দি থাকতাম না। আমার বন্ধুরা, ওর বন্ধুদের সাথে একটু আড্ডা ফাড্ডা মেরে আমি ধরো 9টা-10টার মধ্যে ঘরে ডিনার ফিনার করে আমি বসে বসে ফোন ঘাঁটতাম, না হলে ঘুমিয়ে পড়তাম। তো আড্ডা ফাড্ডা মেরে, লাচুংয়ে তো জানো কিরকম হয়, যে খাওয়া দাওয়া অনেক তাড়াতাড়ি দিয়ে দেয়, তারপর তুমি যদি আড্ডা মারতে চাও করিডোর খোলা থাকে, ওখানে বসে তুমি আড্ডা মারো, আড্ডা মেরে তুমি ঘরে ঢোকো, কিন্তু তুমি খাবার দাবারের কিছু পাবে। তো পুরো হোটেল ঘুমিয়ে পড়েছিল, আমার ওর 3টে বন্ধু আর 2জন ওয়াইফও ঘুমিয়ে পড়েছিল। ওরা 3জন বন্ধু আড্ডা মারছিল। ও ঘরে ঢোকে, আমার পাশে এসে শোয়, আমি বুঝতে পারি, বাট ঘুমেছিলাম, আমি আর উঠিনি। তো অনেক হবে, ধরো রাত 2টো কি 3টে, মানে অনেকটাই রাত ওখানের জন্য। হ্যাঁ 2টো-3টে মানে ওখানে অনেকটাই রাত। ও ঘুমিয়েছে ধরো 1টা, ঠিক আছে, ও এসেছে আর ঘুমিয়ে পড়েছে। রাত 2টো-3টে নাগাদ দেখি ওর পাশে তামিলনাড়ুর যে লোকগুলো থাকে না, যারা সেই একটা ধুতি পরে, পাশে সেই গোল্ডেন কালারের দেওয়া পাড় থাকে, হ্যাঁ পাড় থাকে, ওরকম একটা লম্বা করে, খুব লোক আর ঠ্যাঙা লম্বা করে লোক ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে। আমি চোখটা খুলে দেখছি, কিন্তু চোখটা বন্ধ করে না, এখানে আমি ঘুমের ঘোরেও নেই। চোখটা খুলে দেখেছি। আমার না, আর আমার একটা অভ্যেস আছে, যেটা আমি দেখি আমি চোখের পলক ফেলি না। আমি ওটাকে কনস্ট্যান্ট দেখছি, আমার না নড়ার শক্তি নেই। ওকে আমি তোমাকে প্রথমেই দিলাম, আমি ভীতু, আমি বুঝতে পারি, দেখতে পারি, কিন্তু আমি ভীতু, আমি প্রচন্ড ভীতু। আমি ওকে ডাকতে পারছি না পাশে, যে তোমাকে কেউ দেখছে, তুমি ওঠো। আমি কোস্ট অফ 3বার পলক ফেলেছি, 3বারেও লোকটা যায়নি। তারপরে আমি যখন ওর গায়ে অনেক কষ্টে হাত দিয়েছি, তখন পুরো ভ্যানিশ। মানে ওই লম্বা লোকটা যে ওর পাশে বসেছিল, পুরো ভ্যানিশ। আমি না শুধু বলেছি তুমি ওঠো, লাইট জ্বালো, আমার মুখে এখনো কথা নেই। তারপরে সেই রাতে ওকে আমি কিছু বলিনি, ওকে আমি সবসময় সব কথা জানাই না, কারণ ও ভয় পেয়ে যায়। তো আমি নিজের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করি। তোকে বলেছি ঘুমাও, আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, আমি কালকে সকালে তোমায় বলবো বলে ওকে শুইয়ে দিয়েছি, আমি নিজেও শুয়েছি। পরের দিন সকালে উঠে আমাকে আমার বন্ধুর 2টো ওয়াইফই বলছে, আমরা না রাতে ভালো করে ঘুমাতে পারি, কিসব বাজে বাজে স্বপ্ন দেখেছি। তুমি আমার একটা কথা নোটিস করবে, আমি তোমাকে প্রথমেই বললাম যে তুমি যদি আমার সাথে থাকো, আমার যে প্রবলেমটা হচ্ছে সেটা তোমাকেও টাচ করবে। আমার নেগেটিভ বোঝার শক্তিটা এতটাই বেড়ে যায় যে সেটা তোমাকেও টাচ করে, এবং সেটাই ওদের সাথে হয়েছে। তোমার জন্য ওরা এফেক্টেড হয়েছে।
আমার জন্য ওরা অ্যাফেক্টেড হয়েছে, আর সেটা আমি বুঝেছি। হুম। কারণ ওই টাইম থেকেই মানে আমি ওদের সাথে নর্মালি কথা বললাম, ওরা যখন এসে শুলো তখন অব্দি সব ঠিক ছিল। আমি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছি কারণ আমার জানার দরকার ছিল যে কেন হয়েছে। তো যখন সবাই এসে শুয়েছে তখন অব্দি সব ঠিক আছে, ঠিক তারপর থেকে 2-3টে নাগাদ থেকে সবাই আর ঘুমাতে পারি। ছেলেদের কিন্তু কোনো প্রবলেম হয়নি, বাইকদের হয়েছে। ছেলেদের প্রবলেম হয়েছে একটু ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখেছে, বাট উঠে পড়ে, আর ওরা দুজনেই আটকে আটকে উঠেছে। তারপরের দিন আমরা লিটারালি ধূপ জ্বালিয়ে, আমার কাছে ব্যাগে ছোট ঠাকুর থাকে, তাকে রেখে ঘুমিয়েছি। তো পরের দিনটা ঠিকঠাক গেছে, কিন্তু ফার্স্ট নাইটটা লাচুংয়ে খুব খারাপ গেছে। এটা হলো একটা ঘটনা। সেকেন্ডটা বলি, সেকেন্ডটা আরো বেশি মানে আমার কাছে খুব টাচি ঘটনা। আমি আমার ঠাকুমার বড় দাদার কাছে মানুষ হয়েছি, ঠিক আছে? ঠাকুমার বড় দাদাকে আমি দাদা ভাই বলে ডাকতাম। তো তার খুব ইচ্ছা যে আমার বিয়ে দেখে যাবে, ইভেন তার জন্যই আমার তাড়াতাড়ি বিয়ে করা, ওদের জন্য যে ওদের তো অনেক বয়স হয়েছে। একজন 85, আমার ঠাকুমা এখনো বেঁচে আছেন, তো ওনার 75। তো আমি ভাবলাম যে না, বিয়েটা করে নি। আমার সাথে আমার হাজবেন্ডের লাভ রিলেশন হচ্ছে 10 years অ্যাবভ, মানে বিয়ের আগের কথা বলছি। আচ্ছা। তো সবাই জানতো, তার জন্য ভাবলাম যে না, এবার করে নি। তো আমাদের যখন রেজিস্ট্রি হয়, এতটাই খারাপ ভাগ্য, রেজিস্ট্রির 2 দিন আগে আমার দাদাভাই চেয়ার থেকে পড়ে যায়। আচ্ছা, তোমার বিয়েটা কোন সালে হয়েছিল? বিয়েটা হয়েছিল 2020। আচ্ছা, মানে করোনার সময়টাই কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করোনার সময়টা। মানে করোনার সময় মানে না, মানে হওয়ার আগে? না না না, করোনাটা পড়েছে যখন লকডাউন চলছিল, যে বিয়ে বাড়িতে 100 জনের বেশি লোক হবে না, অনেক কিছু রেগুলেশন মেলে আমাকে বিয়ে করতে হবে। ওই সময়টা? ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে হয় না? না না না, একদম ওই টাইমটাতে, ক্রুশিয়াল টাইমটাতে। তো দাদাভাই চেয়ার থেকে পড়ে যায়, পড়ে না দাদাভাই কোমরের বোনটা ভেঙে যায়। আর দেখবে 85 ইয়ার্সে কোমরের বোন ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানো যায় না। তো কি করতে হয়, ওটাকে অপারেশন করে একটা তোমার লোহার বল বসাতে হয়, মানে যেটার সাথে আমাদের পাটা কানেক্টেড হচ্ছে বা ঘুরছে, ওই বলটা করবে, ঠিক আছে? ওই বলটাই অ্যাকচুয়ালি ভেঙে গেছিল, কোমরের ওই বলটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল। তো দাদাভাই ঠিক আমার রেজিস্ট্রি 2 দিন আগে, রেজিস্ট্রিতেও ইভেন আমার দাদাভাই আসতে পারিনি, আমি নিজে সেজে গুজে গিয়ে দাদাভাইকে দেখিয়ে তারপরে আমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। আর তারপর রেজিস্ট্রি করে বাড়িও চলে গেছিলাম, যে দাদাভাই কিরকম কি হলো সব দেখাবো বলে। দাদাভাই মানে তোমার মানে মায়ের বাবা কি? না না, ঠাকুমার বড় দাদা, আমি ওদের কাছেই মানুষ হয়েছি। আমার ঠাকুমা আর ঠাকুমার বড় দাদা। তো ধরো রেজিস্ট্রি করার যে মানে 3 দিন পর আমি আমার হাজবেন্ডের সাথে এসেছিলাম, মানে ছিলাম বলতে আমরা ঘুরতে গেছিলাম, ঠিক আছে, তোমার ওই বনলতা রিসর্ট, ঠিক আছে। তখন আমার দাদাভাই ইভেন ফোন করে করে আমায় বলতো যে মানে কেমন আছিস, আমি এখন এগুলো খুব মিস করি। মানে উনি আমার কাছে একটা খুব মানে টাচি জায়গা ছিল, খুব টাচি। আমি বুঝতে পারিনি জানো তো তখনও যে দাদা ভাইয়ের এরকম বোনের হাড়টা ভেঙে গেছে। আমি কিন্তু অনেকবার বলেছিলাম চলো চলো ডাক্তার দেখিয়ে আসি, ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কেউ পারেনি। আমার দাদা ভাই মানে এরকম স্টাবার্ন ছিল যে আমি যাব না। আর বয়স হয়ে গেলে দেখবে স্টাবার্নেস বেড়ে যায়, যে মানুষটার বয়স হয়ে যাবে তার স্টাবার্নেস বেড়ে যায়। তো লাস্ট অব্দি আমার দাদা ভাইকে আমার হাজবেন্ড নিয়ে যেতে পেরেছিল, ইভেন কোলে করে নিয়ে গেছিল, পুরো কোলে করে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল। তারপর জানতে পারি যে ওরকম ভেঙে যায়। তো তারপর অপারেশন করা হয়, অপারেশন করে একটা লোহার বল বসানো হয়। ডাক্তার জানো তো আমাদের বলেও ছিল যে কিছু হবে না, ভালো হয়ে যাবে, কিন্তু সাস্টেন করেনি, মারা যায়। ঠিক আছে, মানে আমার বিয়ে হবে তার ঠিক 1 মাস আগে মারা গেছিল আমার দাদা ভাই। 1 মাস না না, আমার নভেম্বরে বিয়ে ছিল, 2 মাস আগে মারা গেছিল। আচ্ছা। তো আমার হাজবেন্ডকে লাস্ট অব্দি বলে গেছিল যে আমার ছেলে হলে হয়তো এই কাজটা করতো না যেটা তুমি করেছো। তো
আমার হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতো আমার দাদা ভাই, না আমার থেকেও পারলে বেশি ভালোবাসতো, খুব ভালোবাসতো। তো যেদিনকে মারা যায় না সেদিনকে মানে সেই দিনকে এসে আমার হাজবেন্ড সব কাজ করে, আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে গিয়ে সব কাজ করায়, হয় না তোমার ওই পোড়ানোর পরে চাট করা, এভরিথিং সমস্ত আমার হাজবেন্ডের মা সবকিছু করায়। তারপরের দিন মানে সেকেন্ড ডে এসে আমার হাজবেন্ড কিন্তু দাদা ভাইয়ের ঘরে যে খাটে মারা গেছিল, ইভেন শুধু সেই বেডশিটটা, তোষক ফোষক কিছু ফেলা হয়নি, ঠিক আছে, শুধু সেই বেডশিটটা চেঞ্জ করে রেখেছিলাম, বেডশিটটা ফেলে দিয়েছিলাম, আর তোষক ফোষক সব ইনট্যাক্ট ছিল। ইভেন একটা হয় না মানুষের গন্ধ, আমি ঘরে দাদা ভাইয়ের গেলে সেই গন্ধটা পর্যন্ত পেলাম। তো ওই ঘরটাতে ছিল, মানে সেগুলো মানে শুয়েছিল, আমরা এ ঘরে গল্প করছিলাম, ও দাদা ভাইকে একটু মনে করবে, দাদা ভাইয়ের সাথে মানে একটু একা টাইম কাটাবে বা ওই ঘরটাতে একটু জিনিসগুলো মনে করবে বলে ও ঘরে শুয়েছিল, ওর কিন্তু কোনো অসুবিধা হয়। আচ্ছা, আমি একটা জিনিস মিস করে গেলাম, ওটা একটু বলি। যেদিনকে দাদা ভাই মারা যায় সেদিনকে রাতের ঘটনাগুলো বলি। আমি তো সমস্ত কাজকর্ম করে ফিরে আসি, ঠিক আছে, আমার সাথে ও সারা রাত কলে ছিল, জানে আমার একটা, হ্যাঁ হ্যাঁ, ও জানে আমার একটা এরকম প্রবলেম আছে যে আমি বুঝতে পারি, যেহেতু ও ফিল করেছে, খুব স্ট্রংলি ফিল করেছে, তাই জন্য না ওর আমাকে ফোন থেকে ফোনটা কাটেই, আর আমার মাও আমাকে ধরে শুয়েছিল, আমার মা তো সেম ফিল করতে পারে, না ইভেন আমার থেকে বেশি। তো ঠিক রাত্রি 2:30-3টে বাজবে কি 3:30, দাদা ভাই ওই কোমরের ওই বলটা ভেঙে যাওয়ার পর ঠিক যেরকম গোঙাতো ওরকম গোঙানোর আওয়াজ পাই। তুমি পেয়েছো এটা? আমি পেয়েছি, আমার মাও পেয়েছে। আচ্ছা। আমার মা পরে পেয়েছে, মা ঘুমিয়ে পড়েছিল, সারাদিন তো প্রচুর খাটনি গেছে, মা ঘুমিয়ে পড়েছিল। আমি কি করেছি, ওর ফোনটাকে রেখে দিয়ে, আমি ওকে কিছু বলিনি, ও ফোনের মধ্যে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কলে আছে আমার সাথে, আমি রেখে দিয়ে আমি আমার মায়ের কাছ থেকে শোনা এটা, আর ওর কাছ থেকেও শোনা, আমি নাকি বলছি দাদা ভাই তোমার কি হয়েছে বলে আমি মশারি খুলে উঠে বেরিয়ে যাচ্ছি, আমার মা তখন আমায় চেপে ধরেছে। আমি তখন বলছি আমি দাদা ভাইয়ের গোঙানোর আওয়াজ পাচ্ছি, বলছে আমিও পাচ্ছি, তুই এখন যাবি না। তারপর বিশ্বাস করবে না কৌস্তব, এই ঘটনাটা হওয়ার পরে আমি আর ঘুমাতে পারিনি, যখন আমার ঘোরটা কেটেছে আমি ঘুমাতে পারিনি, আমি জেগেছিলাম। আর কেউ তোমার গায়ে হাত বোলালে এটা মানে নর্মাল কেউ মানুষ বলায় কিছু হয় না, যদি তোমাকে অন্য কেউ আদর করে, মানে লাইক তোমার পিঠে হাত বোলায়, মাথায় হাত বোলায়, কিছু হয়নি না, যদি কোনো সেটা মানে এই দেশের কেউ না হয় না, তোমার গায়ে আঁচড় পড়বে, আমারও ঠিক তাই হয়েছিল। গায়ে কি পড়বে? আঁচড় পড়বে, এটা আমার মা বলে। আচ্ছা আচ্ছা। আমার পুরো পিঠে, আমার পুরো হাতে, পুরো যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটে গেছে। এটা আমি প্রচন্ড কাঁদছিলাম ওঠার পরে। তারপর কি হলো? তারপর তো দাদা ভাইয়ের সাথে দাদা ভাই সমস্ত কাজকর্ম করে 2 মাস আমাদের সমস্ত মানে যেহেতু বিয়ের সব ঠিকঠাক হয়েছিল, সব ভাড়া হয়ে গেছিল, আমরা দোষ কাটিয়ে বিয়ে করি, ঠিক আছে। দোষ কাটিয়ে বিয়ে করার পরে জানো তো, বিয়ে করার পরে একবার অষ্টমঙ্গলাতে আসতে হয়, তো আমি অষ্টমঙ্গলাতে ও বাড়িতে যাই। আর এটা মানে তুমি যে জায়গাটার কথা বলছো সেটা আমাদের পাড়াতেই বলছো? পাইকপাড়া। আমি একটা কোয়ার্টারে থাকি, তো সেই কোয়ার্টারের নামটা নিচ্ছি না, যারা বোঝার বুঝেই গেছে। তো সেই কোয়ার্টারে কথাটা আমি বলছি, ইভেন আমার অনেক বন্ধু বান্ধব এই ঘটনাটা জানে। তো আমি যখন অষ্টমঙ্গলাতে যাই, আমার বাড়ির লোক বলে দাদা ভাইয়ের ঘরে থাকিস না, দাদা ভাইয়ের ঘরে যাস না। আমি বলি কি না, আমি দাদা ভাইয়ের ঘরেই শোবো। আমি আরো দুজনে ডিসাইড করি। ইভেন একটা ব্যাপার যেটা হচ্ছে, তুমি যার কথা বলছো তোমার দাদা ভাই, তাকে হয়তো আমি অনেকবারই ছোটবেলাতে তোমাদের কোয়ার্টারে দেখেছি। এটাই আমার সব থেকে বেশি মানে কি বলবো, একটা রিয়েল একটা র ফিল আসে না, যে তুমি ঘটনাটার সাথে কোনো কোথাও কানেক্টেড, বা তুমিও তাকে দেখেছো যার কথা এখানে আলোচনা হচ্ছে, সেটা আরো একটা আলাদা ফ্যাক্টর যোগ করে। একদম মানে মুখটা চোখে ভাসে আর কি। এক্স্যাক্টলি। তো যাই হোক,
এবার অষ্টমঙ্গলাতে আমরা ওই রুমে সবার সাথে ঝামেলা করেই শুই যে না আমরা শোবো, আমাদের কিছু আসবে যাবে না। তো জানি না কেন আমাদের না দুজনেরই ঘুম আসেনি। একটা হয় না জাগা জাগা ঘুম, তুমি কিছু আওয়াজ করলে ঘুম ভেঙে গেল। আমি আর ও ঘুমিয়ে রয়েছি, আমরা দুজনে ফিল করতে পারি যে সামনে কেউ দাঁড়িয়ে আছে এবং দুজনে আমরা একসাথে ঘুম থেকে উঠি। ও আমি কিন্তু ফিল করতে পারি, ও কিন্তু তুমি একটা কথা নোটিস করবে, আমি কিন্তু বলেছি ও পরের দিন গিয়েও শুয়েছিল একা একা ওই ঘরটাতে দরজা বন্ধ করে, কিছু কিন্তু হয়নি ওর সাথে। কিন্তু অষ্টমঙ্গলার দিনকে আমি যখন মানে আমি তো পুরোপুরি ফিল করতে পারছি যে আমার পায়ের সামনেটায় দাঁড়িয়ে রয়েছে, দেখছে নর্মালি, কোনো ক্ষতি না কিছু না, নর্মালি দেখছে। ধরো কেউ এসে দেখে না যে ঠিকঠাক করে ঘুমাচ্ছে কিনা, ঠিক আছে কিনা, সেরকম নর্মালি দেখছে। আমি যখন ফিল করি ও তখন ফিল করে এবং উঠে আমাকে বলে আমি আর এ ঘরে শোবো না, তুমি ওই ঘরে চলো, এখানে দাদাভাই রয়েছে। ও ঠিক উঠেই স্পষ্ট কথাটা বল। আমি আর ও দুজনে ঘুম থেকে উঠে, তখন বাবা মা আমার ঠাকুমা আরেকটা ঘরে ঘুমাচ্ছিল, আমি সবাইকে তুলে ও ঘরে গিয়ে ঘুমাই। আর মা তো বুঝতে পারে, মা কোনো কোয়েশ্চেন করে না, মা ওই ঘরে ঘুমিয়ে এবং ইভেন সেদিনকে রাতে আমরা সবাই ওই ঘরে ঘুমাই। আচ্ছা, তো ওখানে ঘুমিয়ে আসো। ওই টাইমটাতে আমি একবার উঠেছিলাম টয়লেটে যাওয়ার জন্য। কি হয় না, দেখবে দরজা বন্ধ করলে যদি ভেতরে লাইট জ্বলে কেউ যদি যাতায়াত করে তুমি নিচে একটা ছায়া দেখতে পাবে। আমি না যখন টয়লেটে যাই মাকে নিয়ে যাই, কিন্তু আমরা দুজনেই দেখি একটা কিছু এই সাইড থেকে এই সাইডে গেল, এই সাইড থেকে এই সাইডে গেল, মানে যেন ঘরে কেউ পায়চারি করছে। আচ্ছা, তারপরে তো ছেড়ে দাও, আমি মোটামুটি আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি আরো পরের দিন সকালেই মানে আমাদের প্ল্যান ছিল যে 2-3 দিন থাকবো, আর থাকিনি। যেহেতু দুটো ঘর ছিল ভেবেছিলাম 2-3 দিন থাকবো তারপরে আসবো, বাট আর থাকিনি। ঠিক আছে, তো আমরা তারপরের দিন চলে আসি। তারপরের দিন আসি এবং আমি তারপরে আবার ধরো 5 থেকে 6 মাস পর যাই। আমি ঘরে ঘুরতে গেছি কিন্তু থাকিনি, আমি থাকিনি। 6 মাস পর যে আমি যাই, 6 মাস পরে গিয়ে আমার প্রচন্ড শরীর খারাপ। হ্যাঁ, তো যে 6 মাস পর আমি যাই না, 6 মাস পর আমার এতটা শরীর খারাপ হয় আমি বাড়ি চলে আসি। আর তখন আমার বাবা বলেছিল আমাকে, আমার মনে হচ্ছে আমার বাবা বলেছিল এই কথাটা আমাকে, আমার মনে হচ্ছে তোর দাদাভাই ফিরে আসছে। তোমরা যেটা ফিল করেছিলে সেটাই হচ্ছে। বিশ্বাস করবে না কৌস্তব, আমি প্রতিটা রাতে দাদাভাই স্বপ্ন দেখেছি, একই স্বপ্ন, কোথাও গেছে ফিরে এসে আমাকে বলছে যে আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। আর আমি ঘুরে এসে 1 মাস পর অ্যাকচুয়ালি টেস্ট করেছিলাম, আমি প্রেগনেন্ট ছিলাম। আর তারপর থেকে না আমি ওই বাড়িতে আর কোনো ভয় পাইনি, তারপর থেকে ওই বাড়িতে আমি আর কোনো ভয় পাইনি। আর আমার বলতে নেই বাচ্চাদের সম্বন্ধে, বাট আমি তাও বলছি, আমার মেয়ে প্রথম যেদিন ওই বাড়িতে যায়, ও তো খুব ছোট্ট ছিল, মানে যখন হাঁটতে ফাটতে শিখেছে, ও না আমার দাদাভাই খুব বই ভালোবাসতো, বইগুলোতে হাত দিয়ে বলছে এই বইগুলো কি আমার, যখন কথা টথা বলতে শিখেছে, এই বইগুলো কি আমার। কোন বাচ্চা এরকম বলে বলো? কোন বাচ্চা, মানে ও তখন এতটাই ছোট, এতটা সেন্স নেই, কিন্তু ও বইয়ের আলমারিতে গুলোতে গিয়েই হাত বোলাচ্ছিল, প্রত্যেকটা বইয়ের আলমারিতে গিয়ে হাত বুলিয়েছে। যাই হোক, আমার এই দুটো ঘটনা বলার একটাই কারণ ছিল, আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে গিয়ে তুমি যদি আমার সাথে থাকো, ওখানে যদি কিছু নেগেটিভ হয় তাহলে তুমিও ফিল করতে পারবে। আমার ফিলটা এত স্ট্রং হয়ে যায়। আর এই কারণে না আমি অনেকবার অনেক জনকে দেখিয়েছি, বাট কোনো ফল হয়নি। আমি চাই না, আমি মনে করি এটা অভিশাপ, কারণ লাইফে এটা খুব বড় অভিশাপ কৌস্তব। অবশ্যই
তুমি কোথাও গিয়ে কিছু ফিল করছো, তোমার সাথে যারা আছে তারাও ফিল করছে, তাদের প্রবলেম হচ্ছে, তোমার কেমন লাগবে আমাকে বলো তো? এক্স্যাক্টলি, মনে হবে নিজেকে দোষী মনে হবে বারবার। মনে হবে। আর আমার তো আরো খারাপ লাগে যখন আমার হাজবেন্ড, আমি তো এই ভয়টাতেও আছি যেন আমার মেয়ের মধ্যে এইসব কিছু না থাকে, এইসব কিছু যেটা জেনে না থাকে। কারণ আমার মায়ের থেকে আমি আর আমার ভাই পেয়েছি, তো আমার মেয়ের মধ্যে যেন এসব কিছু না থাকে। আমি এভরিডে এইটাই প্রে করি, আমার মেয়ের মধ্যে, মানে খুব বড় অভিশাপ এটা, মানে যেটা ফিল করেছে সে বুঝতে পারবে না। ডেফিনেটলি। আর আমি লাস্ট যার কাছে গেছিলাম সে আমাকে একটাই উপায় বলেছিল, তুই নেগেটিভ জিনিসের থেকে দূরে থাক, যেখানে শুনবি সেখানে আর যাবি না। আর আমি এখন ওটা মেনটেন করি। আমি বারবার বলছি আমি খুব ভীত, তুমি যদি আমাকে বলে দাও না এখানে কিছু আছে, আমি দেখেছি ফিল করেছি, আমি সেই দিকে আর মারাবোই না, সেই দিকে আমি পাই দেবো না। আর আমাকে বারবার এই কথাটা বলেছে, তুই হচ্ছিস এমন একটা মিডিয়াম, যখন তুই বুঝতে পারিস যে সে আছে তুই তখন ভয় পেয়ে যাস। আর আমি যখন ভয় পেয়ে যাই তখন তারা অ্যাক্টিভ হয়ে যায়। কারণ দেখো, প্রত্যেকটা মানুষ যখন মারা যায় অনেক ডিজায়ার নিয়ে মারা যায়, অনেক কিছু তাদের বলার থাকে, তো তারা কি করে, তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করে। আর এই যে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না, তাদের মানে তোমার সাথে তাদের সংযোগ স্থাপনটা করতে গিয়ে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা হয়। হয়তো করতে পারবে না, কিন্তু এই যে সংযোগ স্থাপনটা করার চেষ্টা করছে তখনই আসল প্রবলেম হয়ে যায়, আর তখনই তাদের অস্তিত্বটা বোঝা যায়। তো আমাকে উনি বলেছিলেন, তুমি যদি বুঝতেও পারো যেখানে কিছু আছে, তুমি রিয়াক্ট করবে না, তুমি ভয় পাবে না, যদি ভয়ও পাও সেই সম্বন্ধে কথা বলবে না, অন্তত সেইখানে যতক্ষণ আছো সেখানে অব্দি তুমি কথা বলবে। তারাপীঠের ব্যাপারটা কি হয়েছিল? হ্যাঁ, তারাপীঠের ব্যাপারটায় আসি। এটা হবে 2016। আমি খুব তারা মায়ের ভক্ত আর কালী মায়ের ভক্ত। তো আমি তোমাকে প্রথমেই বললাম যে আমি জানি না ব্রডকাস্টে বলেছি কিনা, বাট তোমাকে জানাচ্ছি, আমার হাজবেন্ডের সাথে আমার রিলেশন হচ্ছে 10 বছর, মানে বিয়ের আগে। তো আমরা, দেখো এটা খুব নর্মাল ব্যাপার, আমরা প্রচুর জায়গায় ঘুরতে গেছি, দুজনেই গেছি, আর আমরা দুজনে ঘুরতে খুব ভালোবাসতাম। আর তারাপীঠে পুজো দিতে তো আমাদের মানে ধরো প্রতি বছরে একবার করে যেতাম। তো আমরা তারাপীঠে যাই পুজো দিতে। আচ্ছা, তো তারপর ওই টাইমে তারাপীঠে যে পুজো দিতে যাই আমরা না, একটু লেট করে পৌঁছেছিলাম সেইবার। কোন সময় হবে? 2016? 2016 এই বর্ষার টাইমে। আচ্ছা, আমার ঠিক মান্থটা মনে নেই, বাট বর্ষার টাইমে হবে। আমি হোটেলটার নাম বলছি না, ঠিক আছে, বলাটা উচিত হবে না, বাট ওই টাইমে আমরা ধরো ঢুকেছি 4-5টা নাগাদ, একটু দেরি হয়ে গেছে আমাদের আর কি। তো সেদিনকে আমরা ডিসাইড করি যে আজকে আর পুজো দেবো না, আজকে আমরা, যেদিনকে আমরা পুজো দিই নর্মালি কি করি, আমরা নিরামিষ খাই। তো আমরা বলে ভেবে রেখেছি যে আজকে আমরা আমিষ খাবো, কিন্তু কালকে আমরা নিরামিষ খাবো, আর আজকে 12টার পর থেকে আর আমিষ খাবো না, মানে 12টার পর থেকে আমরা জল না খেয়ে থাকবো, মাকে পুজো দেবো সকালবেলা, তারপর আমরা আমিষ খাবো, তারপর আমরা আমিষ খাই, যা খাই নর্মালি খাবো। তো আমরা যে হোটেলটায় উঠেছিলাম সেটা একটুখানি ডিটেলসে বলি, তার মানে ঘরটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। হোটেলটা ফার্স্ট ছিল 2nd ফ্লোরে, যেটাতে আমরা প্রথম ছিলাম। 2nd ফ্লোরে না, ঘরটাতে ঢুকেই না প্রথমে হচ্ছে বাঁদিকে হচ্ছে গিয়ে বাথরুম, একটা ছোট গলির মতো আছে। ওই গলিটা দিয়ে ঢুকলে তোমার বাঁদিকে একটা বেড লাগানো আছে, সোজাসুজি যে গলিটা দিয়ে ঢুকছো সোজাসুজি একটা টিভি লাগানো আছে, ঠিক আছে। আমাদের যেহেতু ঢুকতে তোমার বেলা হয়ে গেছিল, সেই জন্য আমি প্রথমেই আমার হাজবেন্ডকে বলি, যাও গিয়ে কিছু খাবার নিয়ে আসো, খুব খিদে পেয়েছে, আমি একটু ফ্রেশ হই। ও আচ্ছা, আরেকটা জিনিস, এটা তুমি নোট করে রাখো, ওখানে একটা সাঁওতালের ছবি ছিল। আমি কোনোদিন কোনো হোটেল রুমে এরকম দেখি না,
মানে আমরা খুব একটা মানে খুব দামি টামি হোটেলে তো ছিলাম না, নর্মাল হোটেলে ছিলাম। এরকম ছবি টবি পেন্টিং লাগিয়ে রাখা সব হোটেলে কিন্তু থাকে না। আর ওই হোটেলের কিন্তু অন্য রুমগুলোতেও নেই, শুধু ওই রুমটাতেই ছিল। অন্য রুমগুলো কি করে দেখলাম সেটাও আমি তোমায় পরে বলবো, বাট আমি ওই রুমটার কথা আগে বলি। ওই রুমটাতে কিন্তু ওই পেন্টিংটা ছিল, একটা সাঁওতালের পেন্টিং, নর্মাল যেরকম কলসি মাথায় করে নিয়ে থাকে, বাট মুখটা কিন্তু আমাদের দিকে করা ছিল, মানে মুখটা তোমাকে দেখছে, এরকম একটা পেন্টিং ছিল। ঠিক আছে, ফাইন আর্টের পেন্টিং। ঠিক আছে, তো আমি ওকে বলি যে তুমি নিয়ে আসো খাবার দাবার, আমি একটু ফ্রেশ হয়ে নিই। আমি না কৌস্তব ঘরটাতে ঢুকে কিরকম একটা আমার ফিল হয়েছিল। তখন তো প্রথম ওর সাথে, মানে প্রথম মানে কিছু বছর হয়েছে। আমি না ওকে সব বলিনি, প্রথম দিকে ও সবকিছু জানতো না, আমি ইচ্ছা করেই বলিনি, কারণ শুধু শুধু একটা মানুষকে হেনস্থা করে লাভ নেই। আর আমি ভেবেছিলাম কি বলতো, ও যখন এতদিনে কিছু বলেনি বা আমার সাথে কিছু হয়নি, ও আসতে মনে হয় সবকিছু কেটে গেছে, আমি এটা ভেবেছিলাম। হয় না, একজনের সংস্পর্শে, তোমার ভালো কিছু সংস্পর্শে আসলে খারাপ জিনিসটা কেটে যায়, তো আমি এটাই ভেবেছিলাম। আমি না চান করতে ঢুকে টিভিটা চালিয়ে দিয়ে যাই। প্রস্তাব, তুমি কোনোদিন দেখেছো যে কোনো সঙ্গীত বাংলা বা কোনো চ্যানেলে তোমার যে গান হচ্ছে, একটার পর একটা ভূতের মুভির গান চালিয়ে যাচ্ছে? এটা খুব আনইউজুয়াল না তোমার কাছে? কম্বাইন করে চালায়, বা ধরো ভূতের মুভির গান কেউ কিন্তু খুব বেশি চালায়ও না, কারণ ওটা এন্টারটেনিং নয়। চালালে নর্মাল ঝিকঝাক গান চালাবে বা কোনো বিহারি গান চালাবে। বিশ্বাস করো, আমি যে চালিয়ে গেছি, রিপিটেডলি ভূতের গান চলছে। ইভেন যখন ভূতের গান শেষ হয়ে যাচ্ছে, আগের গানটাই আগে চলছে, ওই গানটাই চলছে। আচ্ছা, আর আমি বাথরুম থেকে না এগুলো শুনছি। আমি বাথরুম থেকে আরেকটা জিনিসও শুনেছি, ও যখন বেরিয়ে গেছে, আমি কিন্তু লক করে ঢুকেছি, আর ও কিন্তু চাবি নিয়ে গেছে। লকটা কিরকম ছিল বলতো, ওই তোমার বাইরে দিয়ে জাস্ট লকটা প্রেস করে দিলে চাবি ছাড়া বাইরে দিয়ে কেউ খুলতে পারবে না, বা তুমি ঘোরালে বুঝতে পেরেছি। লকটা ওরকম ছিল। আমি লক করে গেছি। এবার আমি না 2-3 বার দরজার আওয়াজ পেয়েছি, আমি খুলে খুলে দেখেওছি, না কই, ও তো ঢোকেনি। আর একটার পর একটা ভূতের মুভির গান চলছে, সাউন্ডটাও বেশি ছিল। আমার একটু ভয় লেগেছে। আমি কি করেছি, টিভিটাকে অফ করে দিয়ে আমি নর্মালি চান পান করে বেরিয়েছি। ইন দ্য মিন টাইম ও চলে এসছে। ঠিক আছে, আমি ড্রেস ফ্রেস পরেছি, দেখছি ও এসে দরজা খুলে ঢুকেছে। চাউমিন নিয়ে এসেছিল, তোমার এগ চিকেন চাউমিন। আমি বলেছি তুমি এসছো তো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি নিয়ে বসছি বেড়ে টেড়ে, তারপর আমরা দুজনে খেয়ে নেবো। চাউমিন আর কাগজের 2টা প্লেট নিয়ে এসেছিল। ঠিক আছে, আমি নর্মালি বাড়ছি, আমার না বারবার মনে হচ্ছে ওই যে গলিটা রয়েছে ওর মধ্যে কেউ না কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এটা আমার 2বার মনে হয়েছে। এবার আমি উঠে গিয়ে দেখেওছি, কিন্তু কিছু কিন্তু ছিল না। আমি না ভাবলাম যে আমার কিছু একটা ভুল হচ্ছে, আমি কিছু একটা ভুল দেখছি। তারপর ওদিকে আমি আর কনসেন্ট্রেট করিনি, আমি নিজে নর্মালি ফোন ঘাটতে শুরু করে দিয়েছি। তারপর ও এসছে, ও বেরিয়েছে। আমি যখন আবার খেতে বসেছি, বিশ্বাস করবে না তুমি, আমি শুধু তখন দেখছি না, আমি তখন ফিল করতে পারছি ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। একটা ছায়া পড়ে না, আমি 3বার ছায়া দেখেছি আর 3বার উঠে গেছি। আমাকে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছে কি হয়েছে, আমি বললাম কিছু না, আমি একটু উঠে দেখছি ওখানে কিছু পড়ে রয়েছে কিনা। আমি তোকে বলতে পারছি না কথাটা, কারণ তখনও কিছু জানতো না। ওইটা আমাদের ফার্স্ট, ও বুঝতে পারলো যে আমি কিছু বুঝতে পারি। আমি 3বার দেখেছি ওখানে কেউ দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে থাকলে দেখবে একটা ছায়া পড়ে, একটা হালকা ছায়া পড়ে, ওই ছায়াটা পড়ছে। ও কিন্তু কিছু দেখতেও পাচ্ছে না, কিছু বুঝতেও পারছে না। ওকে, নরমাল আমরা এগ চিকেন চাউমিনটা খেয়েছি, মানে তুমি শুধু বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, শুধু আমিই বুঝতে পারছি। আচ্ছা, আর আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে ওই উঠে যাওয়াটা। আমি যদি উঠে না যেতাম, 10বার করে বেরিয়ে না আসতাম না,
আমি এখন ফিল করি এটা অতটা অ্যাক্টিভ হতো না। ওকে, যাই হোক, তো নর্মাল চাউমিনটা খেয়েছি, খেয়ে দিয়ে সেদিনকে একটু অল্প করে ড্রিঙ্ক করেছি। আমি বলেছি আর রাতে কিছু খাবো না, চল আমরা ঘুমিয়ে পড়ি, খুব টায়ার্ড লাগছিল। ঠিক আছে, আমি শুয়ে পড়েছি রাত্রি 10টা। ওখানে গিয়েও মানে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, আমার শরীর আর ভালো লাগছে না। রাত্রি 10টায় আমি ঘুমিয়ে পড়েছি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমি কিন্তু একবারও চোখের পাতা এক করতে পারিনি। কারণটা বলি তোমায় কেন চোখের পাতা এক করতে পারিনি। আমি না যখন থেকে শুয়েছি আমি তখন থেকে শুনতে পাচ্ছি আমাদের ঘরের দরজাটা কেউ খুলছে, কেউ বন্ধ করছে, কেউ খুলছে, কেউ বন্ধ করছে, কেউ খুলছে, কেউ বন্ধ করছে। আমি কনস্ট্যান্টলি 2টো অব্দি শুনে গেছি। আর আমি পুরো ভয়েতে কুকড়ে বলতে পারছি না, চুপ করে শুয়ে রয়েছি। তুমি কি একাই শুনতে পাচ্ছ বিষয়টা? এবার আমি আসছি, কথাটাতে আসছি। ও তো ঘুমিয়ে পড়েছিল, ওর ঘুমটা একটু গাঢ়। রাতে 2টোর সময় উঠেছে, উঠে আমাকে বলছে শারদা কে দরজা বন্ধ করছে খুলছে গো। আমি না ওকে প্রথমে বলেছি পাশে কেউ করছে হয়তো, তুমি চিন্তা করো না, তুমি ঘুমাও, আমি কিন্তু বুঝতে পারছি যে আমাদের দরজাটাতেই হচ্ছে। ও না ঘুম থেকে যে জেগে উঠেছে তখন ও বলছে না, পাশের দরজায় হচ্ছে না, তো এটা আমাদের দরজায় হচ্ছে। এবার ও বুঝতে পেরেছে। আমি বলছি সুমিত চুপ করো, এখন কিছু বলো না। আমি না ওকে বারবার চুপ করানোর চেষ্টা করছি, বলছি না আমাদের দরজায় হচ্ছে, আমার ভয় করছে, কি হয়েছে কি হয়েছে বলো। তখন আমি ওকে বললাম যে আমার এই সাথে এই প্রবলেম হয়েছে, মানে বিকেলের থেকে যা যা ঘটনা হয়েছে ওকে বললাম। ঠিক আছে, এই যে বললাম এটা আরো বড় ভুল করলাম। তখন আমি ওকে বলেছি তুমি ছেড়ে দাও, যে যা করছে করুক, সে তার জায়গায় রয়েছে, আমাদেরকে তো ডিস্টার্ব করছে না, তুমি ঘুমিয়ে পড়ো। এই কথাটা বলা, ওকে সব ঘটনাটা বলা সেদিনকে আমার ভুল হয়ে গেছিল, বুঝতো, সব থেকে বড় ভুল। আমি যে বললাম না, যে বা যিনি ওখানে ছিল তিনি যে শুনে নিল আমি বলেছি, সেটাতে আমার সাথে ওর কন্ট্যাক্টটা আরো বেড়ে গেল। এরপর আমি শুধু শুয়েছি, শুধু মাথাটা রেখেছি। তখন মানে ওর সাথে কথা বলতে বলতে, ওকে ঘটনাগুলো বলতে বলতে আমার 3টে বেজে যায়। ঠিক আছে, তারপর আমি শুধু ওর সাথে কথা বলে একটুখানি লাইট অন করে শুয়েছিলাম, কিন্তু মার্কেট লাইট অফ করে ঘুমাইনি, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম দুজন। লাইট অন করে শুয়েছি, আমার গা দিয়ে পুরো একটা আঁচল পুরো টেনে নিয়ে বেরিয়ে গেল। কি টেনে নিয়ে বেরিয়ে গেল? একটা আঁচল যদি তোমার গায়ের উপর দিয়ে মুখ দিয়ে কেউ টেনে নিয়ে বেরিয়ে যায়। ওকে ওকে, বুঝতে পারছি আমি। তুমি আমাকে একটা কথা বলো, চিরবিরানি বোঝো? আমি পুরো চিরবিরিয়ে উঠি, উঠে না বলে আমি আর এখানে থাকবো না। ওই 3:30 থেকে আমি রিসেপশনে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমি শুধু দাঁড়িয়েছিলাম, আমাদের 2 দিনের পে করা হয়ে গেছিল, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, তাহলে তখনই আমি ছেড়ে বেরিয়ে যেতাম। আমাদের 2 দিনের পে করা হয়ে গেছিল। আমি 3:30 থেকে রিসেপশনে দাঁড়িয়ে, আমি আর আমার হাজবেন্ড, যে কখন আসবে। যখন আসে না, আমি শুধু একটাই কথা বলি, আপনি রুম চেঞ্জ করুন। আর বিশ্বাস করবে না, ওই রিসেপশনিস্ট আমাকে একটা কোয়েশ্চেন করে না, একটা সিঙ্গেল কোয়েশ্চেন করে না, আমাকে শুধু বলে যে আপনি চলুন, রুমে কি কি আছে বলুন, আমি লাগেজগুলো গুছিয়ে আপনাকে বের করে দিচ্ছি। একটা সিঙ্গেল কোয়েশ্চেন করে না। ও করিডোরের রাইড চালিয়ে আমাকে নিয়ে যায়, আমার হাজবেন্ডও যায়, আমি জিনিসপত্রগুলো দেখিয়ে দিই, একটা ওই চকরি টাইপের নিয়ে যায়, ওর মধ্যে সব তোলে, আমাকে লাগেজ শুদ্ধ দিয়ে ওপরের ঘরে শিফট করে দিয়ে আসে। আচ্ছা, আর সেই রাতে তো আর ঘুম হয়নি। তুমি জানো হয়তো তারাপীঠে এর আগে শিলা দর্শন হতো, মানে শিলা ছুতে দিত, মায়ের যে আসল শিলা। তো আমি সকালবেলায় বলি যে আমি আর ঘুমাবো না, আমি এখনই যাবো, গিয়ে মাকে দর্শন করে আসবো। আমি তাই করি, যাই গিয়ে মাকে দর্শন করে আসি। ওটাই মনে হয় আমার লাইফে সব থেকে ভালো ডিসিশন ছিল। ঠিক আছে, আমি যাই, গিয়ে শিলা দর্শন করে আসি, মাকে ছুঁয়ে আসি। মাকে ছুঁয়ে এসে আমি যখন ঘুমাই,
আমার হাজবেন্ড দেখে আমার 103 জ্বর। আচ্ছা। কোনো রাত ভোর 5টা হবে, ঠিক আছে, ভোর 5টা নাগাদ ওইটা হয়, পুজোটা হয়, ফিরেছি ধরো 5:30, কারণ ওই সময় অত লাইন থাকে না, কমই থাকে। তো আমি গিয়ে দর্শন করে ফিরে এসে শুই, জাস্ট শুতে পরে ও এত গরম পায় আমার। আজ আমি আর আমার তখন সেন্সে নেই, ঠিক আছে, আমি আমার তখন ওই 103 জ্বর। আমাকে প্যারাসিটামল খাওয়ায়, ওই ঘুমের মধ্যেই আমাকে বিস্কুট খাওয়ায়, প্যারাসিটামল খাওয়ায়। তারপরে অনেকক্ষণ পর ওই বেলা 12টার দিকে আমার জ্বর না, আর জ্বর আসেনি। ঠান্ডা ফান্ডা তো কিছু লাগেইনি, ছেড়ে দাও, জ্বরও আর আসেনি। ধরো ঘুমের মধ্যে বলে আমি কি দেখেছি বলেন, একটা ভয় পাওয়ার পরে একটা পরের ভয় থেকে যায়। ওটা আমার, দেখো এইটা আমি বলবো না, হয়তো এই ঘটনাটার সাথে কানেক্টেড নয়, কিন্তু আমি ভয় পেয়েছিলাম বলে হয়তো ওটা দেখেছি। আমি দেখছি আমাকে ওই মর্গের যে স্ট্রেচার গুলো হয় না গো, ওই স্ট্রেচার গুলোর মধ্যে কেউ শুয়ে রেখেছে, ঠিক আছে, আর বারবার অনেকগুলো লাশের মধ্যে থেকে আমাকে বার করছে, আর দুটো লাশের মধ্যে আমাকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর মানে স্বপ্নটা এতটাই জ্যান্ত ছিল, তোমাকে আমি এখন বলে বোঝাতে পারবো। জ্যান্ত স্বপ্ন যেরকম হয় ওরকম জ্যান্ত স্বপ্ন ছিল ওটা। আমি যেন ফিল করছি আমাকেও ছুঁড়ে ছুঁড়ে মারছে দুটো লাশের মধ্যে। যাই হোক, ওই স্বপ্নটা আমি কোনোদিন ভুলবো না। তো এবার আমি তোমাকে এই ঘটনাটা কেন হলো সেটা জানাই। দেখো, ওখানে তো হোটেলের তো কেউ কিছু বলবে না, আর আশেপাশে কারোর কাছ থেকে আমি কিছু শুনিনি। মেবি কেউ হয়তো কোনোদিন ওই হোটেলটাতে কিছু ফিলও করে, ঠিক আছে, মানে আমি যেখানে যেটা ফিল করছি সেখানে সেটা সবাই ফিল করবে, এটা আমি কোনোদিন দেখি। হয়তো আমিই ফিল করছি ওখানে, আর কেউ হয়তো ফিল করছে না। তো আমি না বাড়ি চলে আসি, ঠিক আছে, পরের দিনই বাড়ি চলে আসি, মানে ওদের 2 দিন থেকে আমি বাড়ি চলে আসি। তো পরের দিন অতটা কিছু প্রবলেম হয়নি, পরের দিন আমি নর্মালি ঘুমিয়েছি। তার পরের দিন আমি হোটেল 12টায় ছাড়তে হয়, বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে না পরের দিনে আমি মায়ের কাছে যাই। মাকে কিন্তু আমি কিচ্ছু বলিনি, জানো তো, কোথায় গেছিলাম, কি গেছিলাম, কিচ্ছু বলিনি না। কারণ এটা তো বুঝতেই পারছো যে আমি আমার হাজবেন্ডের সাথে তখনো বিয়ে হয়নি, তো আমরা রিলেশনশিপে রয়েছি, দুজনে ঘুরতে যাচ্ছি, এটা আমি ঘরের কাউকে বলবো না। তো আমি কাউকে কিছু বলিনি, আমি ঘরে গেছি, মায়ের সাথে গল্প করেছি। আমার মায়ের বাড়ি হচ্ছে দমদমে। তো মায়ের সাথে গল্প করেছি, খেয়েছি টেয়েছি, বাড়ি এসেছি। বাড়িতে ঢুকেছি, 1 ঘন্টা পর মা আমায় ফোন করেছে, তুই ঠিক আছিস? বলছি হ্যাঁ। তো কোথায় গেছিলিস? আমি বললাম কেন, কোথাও যাইনি তো, একটু ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে তারাপীঠে। বলছে ও আচ্ছা, তো কোনো সাঁওতালিদের সাথে মিশেছিলিস? আমি বললাম না। তোর সাথে না কেউ এসছে। আমার মা ঠিক আমাকে এভাবে প্রম্পট করেছে, তোর সাথে না কেউ এসছে, তুই চিন্তা করিস না, আমি নিয়েছি, কিছু হবে না, আমি দেখে নেবো, কিন্তু কি হয়েছিল সেটা আমায় বলতে হবে। আমি 2-3 বার না করি, আমি মাকে সব কথা বলি, এবং তারপরে গিয়ে আমার মাথায় এটা স্ট্রাইক করে, তো এখানে তো একটা সাঁওতালির ফটো ছিল, মুখোশে যে ব্যাপারটা বলছিল। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম এই কথাটা নোট করে রাখো। তখন গিয়ে আমার স্ট্রাইক করে ওখানে একটা সাঁওতালির ফটো ছিল। মাকে আমি ফোনটা কাটার পরে আবার ফোন করে বলি, মা ওই এখানে একটা সাঁওতালির ফটো ছিল। আমি কিন্তু মাকে কিচ্ছু বলিনি কৌস্তব, কারণ আমি কোথাও ঘুরতে গেলে মাকে বলতাম না, যেহেতু আমি মায়ের কাছে থাকতাম না, মা জানতেও পারতো না, আমি কিন্তু কিচ্ছু বলিনি। এবং মাকে ওই এন্টিটিটা 6 মাস চালায়। মায়ের শরীর খারাপ হয়, মা পড়ে যায় বাইক থেকে, 6 মাস চালায়, 6 মাস। তারপরে গিয়ে মা একটু আধটু জানে, মানে একটু আধটু টুকটাক মাকে জেনে রাখতে হয়েছে, কারণ মায়ের তো খুব প্রবলেম হয়, তো মা সেটাকে ছাড়ায় 6 মাস পর। ইভেন মা আমাকে এখনো বলে হয়তো সেটা এখনো ছাড়িনি। আর বিশ্বাস করো কৌস্তব, ওইটার পিছনে যে কি ছিল আমি এখনো জানতে পারিনি, আর তো কোনোদিন জানতেও পারবো না, কারণ ওখানে কেউ জানেই না। হয়তো ওই
হোটেলের লোকেরা জানে, কিন্তু তা বাদে আর কেউ জানে না। মারাত্মক। আমরা শুধু এখনো পর্যন্ত ওই ফিলটা আমি মানে ভুলতে পারিনি, যখন আমি বলেছি যে যেখানে আছে থাকুক, আমাদের তো কোনো ক্ষতি করছে না। আর তারপরে যখন ওই আলোর মধ্যে, আশা করছি কারোর ভয় লাগার কথা না, যখন 4-5টা আলো জ্বলছে তোমার চোখের সামনে, তখন যখন ওই শাড়িটা ঠেকিয়ে দিয়ে গেছিল। এখন অবস্থা কিরকম? তোমাকে তো বললাম, আমি জানি আমার মা আমাকে এই কথাটা অ্যাকচুয়ালি বলেছিল একটা টাইমে, যে ওই এন্টিটিটা খুব শক্তিশালী, যেটাই থাকুক না কেন। হয়তো আমি এইটা বলবো বলে যবে থেকে ডিসাইড করেছি, তবে থেকে আমার কাছে খারাপ খবর আসছে, খারাপ কিছু আসছে। দেখো, আমার মা আমাকে বলতে পারো বেঁধে রেখেছে, আমার কিচ্ছু ক্ষতি হবে না, ঠিক আছে? আমারও হবে না, আমার ভাইয়েরও হবে না, ইভেন আমার ফ্যামিলির কারোর কিছু ক্ষতি করতে কেউ পারবে না। আমার মা একটা দুটো জানে, করতে তো দাদুর কাছ থেকেই আমার মাকে শিখিয়ে দিয়েছে, শুধু নিজের ভালোটার জন্য। বুঝতে পারছি। মানে যাতে আমার বাচ্চা, আমার ঘর ভালো থাকে, আর কিচ্ছু শেখায়নি। কারণ আমার দাদুই বলে গেছিল এইটা খুব বাজে জিনিস, কারোর ভালোও করতে নেই, কারোর খারাপও করতে নেই। ইভেন তন্ত্রটা থেকে যত দূরে থাকা যায় তত ভালো। যারা একদম মানে পরিবার ছেড়ে চলে যায় না, পরিবার যতক্ষণ তুমি, তাদের জন্য ঠিক আছে। যারা পরিবারে আছে তাদের এটা করাই উচিত না। তো নিজের ভালোর জন্য 2-4টে জেনে রাখছো, ঠিক আছে, কিন্তু মা জানো তো আমাকে আজ পর্যন্ত এগুলো শেখাই না, শেখাবেও না কোনোদিন। মা আমাকে স্পষ্ট বলে দিয়েছে, আমি কোনোদিন শেখাবো না, কোনোদিন তোমাদেরকে শেখাবো না, তোমরা সেফ আছো, সেফ থাকো। যাই হোক, এটাই ঘটনা। আমি এখনো ওটা নাইটমেয়ারটা আমি কোনোদিন বুঝতে পারবো না। ঘটনাটা শেয়ার করার জন্য। মারাত্মক একটা ঘটনা ছিল, মানে রোলার কোস্টার রাইডের মতো অনেকটা। মানে আমি এখনো না, যে জায়গায় যাই আমি এখনো ভয়ে থাকি। ইভেন এটা একটা ছোট্ট জিনিস বলি, আমি খুব রিসেন্টলি আমার মেয়েকে নিয়ে আমি ঘুরতে গেছিলাম দার্জিলিং এর বড়, কি যেন একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি নামটা। ওইখানে ঘুরতে গেছিলাম, চারদিকে না জঙ্গল। আমার বাড়িটা ওখানে কি হয়, পাহাড়ে বাড়িগুলো সব 2-4টে উঁচুতে হয়, তো একটা নিচু একটা উঁচু। তো আমারটা একদম নিচুর দিকে ছিল, যেখান থেকে পুরো পাহাড়টা তুমি কোনো মানে তোমার ভিউতে কিছু ডিস্ট্রাকশন নেই, তুমি নর্মালি পাহাড়টা পুরো দেখতে পাচ্ছ। আমি ওই জন্য ওই রুমটা নিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। তা আমি আর আমার মেয়ে বসে রয়েছি, আর সবাই না ওইখান থেকে উঠে খেতে গেছিল, আমি মেয়েকে খাইয়ে ডিনার করতে যাবো বলে। আমার ঘরে নাকি ওই কৌস্তব নক করলো। আমি ভেবেছি সুমিত নক করে, মানে আমার হাজবেন্ড নক করেছে। তো আমার ঘরে যখন কেউ নক করলো, আমি বললাম হ্যাঁ আসছি দাঁড়াও বলে আমি দরজা খুলেছি, কেউ ছিল না। আমি স্পষ্ট নক শুনেছি, সেটা একবার না দুবার। তো মানে আমি না ভগবানের কাছে এভরিডে প্রে করি যেন এরকম কারণ না থাকে, আর কারণ যেন না হয়। মানে যে ফিল করে তার কাছে এটা কতটা কষ্টকর। আর যখন সে বলতে পারে না, মানে ইভেন বললে যখন সেই এন্টিটিটা আরো অ্যাক্টিভ হয়ে যাবে, তখন সে সেটা বলতে পারে না, তখন আরো বেশি প্রবলেমেটিক হয়ে যায়। এক্স্যাক্টলি, ম্যানিফেস্ট করছো না তুমি এন্টিটিটাকে, ওই জন্য। কি ভাবলেন এখানেই আজকের ঘটনা শেষ হয়ে গেল? না, কিউরিও ফাইটার আজকের ঘোষলি কল রেকর্ডিংয়ে থাকছে সারপ্রাইজ। প্রথম ঘটনাটি আপনারা শুনলেন, কিন্তু আজকে আরও একটি ঘটনা এই ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা শুনতে পাবেন। চিংড়িহাটার ঘটনা এটা। আমার সাথে কলে ছিল বাসব দত্তা। পুরো ঘটনাটা, অর্থাৎ দ্বিতীয় যে ঘটনাটা রয়েছে, সেটা অবশ্যই শুনুন এবং আপনার ওপিনিয়ন জানান, কেমন লাগলো আপনার ঘটনাটা। আপনারাও যদি কিউরিও ফাইটে আমার সাথে এরকমই একটা ভৌতিক পডকাস্ট করতে চান, আপনার নিজস্ব লাইফের ঘটনা শেয়ার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুনে নিচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের দ্বিতীয় মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা।
হ্যালো বাসব দত্তা, হ্যালো কৌস্তব। কেমন আছো? হ্যাঁ, ঠিক আছি, ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। বেসিক্যালি তুমি আমার সাথে যখন যোগাযোগ করেছিলে, তোমার একটা প্রবলেম সলভ করার জন্য যোগাযোগ করেছিলে। হ্যাঁ, সেই সময় তুমি তোমার লাইফের বেশ এমন কিছু ঘটনা আমার সাথে শেয়ার করো, যেগুলো টু বি অনেস্ট আমার খুবই, কি বলবো জিনিসটাকে, ক্রিপি লেগেছিল। এবং ক্রিপি লাগার সাথে সাথে মানে আমি জাস্ট ভাবছিলাম তোমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটছে, মানে দুটো ঘটনা রয়েছে, তোমার নিজস্ব একটি ঘটনা এবং তোমার বাড়ি রিলেটেড যে ঘটনাটা প্রায় অনেক বছর ধরে চলেছিল, সেই একটি চলেছিল না, এখনো চলছে। বাড়ির ব্যাপারটা তো এখনো সলভ হয়নি, ওই জন্যই তোমার সাথে কন্ট্যাক্ট করা। কাঁথিতে না? হ্যাঁ 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 হ্যাঁ, মানে জানি না ওটা কবে সলভ হবে। ওকে ওকে, তুমি কাঁথি থেকে যখন এখানে আসো কলকাতায়, চিংড়িহাটাতে ছিলে একটা পার্টিকুলার জায়গায়, সেখানে তোমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ঘটনাগুলো জানতে চাই, কি হয়েছিল বাসব? ওকে, আমি আসি 2015-এ এবং ওই সময়টাতে আমি টেকনো ইন্ডিয়াতে বিটেকের জন্য অ্যাডমিশন নিই। ওটা ছিল, আমি যখন আসি ওটা ছিল সেপ্টেম্বর মাস। তো ঘটনার মেন স্টার্টিং হচ্ছে তোমার ডিসেম্বর থেকে, বাট ওই 2015-এর সেপ্টেম্বর বা অক্টোবরে, ওই সময়টাতে সেপ্টেম্বর বা অক্টোবরে পুজো ছিল। এবং ওই সময়টাতে মানে আমি বলে রাখি, আমার ফ্ল্যাটের উপরের পোর্শনটাতে ওনার থাকে, ওনারের ফুল ফ্যামিলি থাকে, জেঠু, জেঠিমা, বৌদি, দাদা এবং ওদের একটা বাচ্চা। তো মহালয়ার দিন আমি ছাদে উঠি, ওই সময় সদ্য নতুন এসছি। তো ছাদে উঠি এবং দাঁড়িয়ে জাস্ট আমি মহালয়ার ব্যাপারটা মানে একটু বেশ, ওই সময়টাতে দেখবে মহালয়ার সকালবেলা হলে, ভোরবেলাটা হলে একটা বেশ আলাদা রকম ওয়েদার থাকে। তো বেশ পুজো চলে এসছে ব্যাপারটা থাকে। তো আমি দাঁড়িয়ে বেশ বাইরের ওয়েদার দেখছি, ওয়েদার ফিল করছি, প্লাস সূর্য উঠছে তখন দেখছি, এরকম ব্যাপার স্যাপার। তো হঠাৎ করে দেখি বৌদিও এলো। এবং এটা বলে রাখি, ওনারের যে বৌমা, মানে আমি যে বৌদি বললাম, বৌদির চুল অনেকটা বড়, মানে প্রায় হাঁটু ছাড়িয়ে, এবং চুলটা ওর খোলা। তো আমি বললাম, হঠাৎ করে নোটিস করলাম যে বৌদি চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। আগে কখনো আমি বৌদিকে চুল ছাড়া অবস্থায় দেখিনি। তো আমি তখন বললাম, বৌদি তোমার চুলটা তো বেশ সুন্দর, তুমি ছাড়ো না কেন? তখন আমি আমার ফ্ল্যাটের ডেসক্রিপশনটা দিয়ে রাখি। আমার ফ্ল্যাটটা যেখানে ছিল, সামনের পোর্শনে ছিল একটা রাস্তা এবং তার লাগোয়া একটা বিশাল বড় মাঠ ছিল। আচ্ছা। এবং তারপরে মাঠটা শেষ হলে আবার একটা রাস্তা, তারপরে আবার মানে মাঠটা স্কোয়ার, চারিদিকে রাস্তা এবং রাস্তার ঠিক সাইডে বাড়ি, মানে চারিদিকে বাড়ি। তো মিডল পোর্শনে মাঠটা। তো আমি যে দিকটাতে থাকতাম, ওই দিকটাতে একটা অর্জুন গাছ ছিল এবং তার লাগোয়া একটা আধ ভাঙা গাছ দাঁড়িয়েছিল, আমি ওই সময়টাতে দেখেছি। এবার কি গাছ, কি ব্যাপার আমি জানতাম না। আমাকে ওই মহালয়ার দিনই বৌদি ওই গাছের দিকে তাকিয়ে, মানে আমরা 5 তলার উপরে দাঁড়িয়ে আছি, 5 তলা থেকে এরকম আঙ্গুল দেখিয়ে পয়েন্ট আউট করে ওই ভাঙা গাছটার দিকে তাকিয়ে বলছে, আগে তো তাও চুল ছেড়ে দাঁড়াতেই পারতাম না, ওই গাছটা দেখে রাখ, পরে একটা কথা বলবো। আচ্ছা। তারপরে দুজনের ব্যাপারটা মানে আমিও ভুলে গেছি, আর বৌদিও ওই দিনকে আর কিছু বলেওনি। এবার মেন ঘটনা স্টার্ট হয় ডিসেম্বর থেকে। দেখবে মানে 25 ডিসেম্বর থেকে আমাদের যে হলিডেটা ছুটি, মানে হলিডেটা স্টার্ট হয় 1 জানুয়ারি পর্যন্ত, দেখবো অনেক জায়গায় টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, এরকম অনেক কিছু হয়। শীতকালে যেটা হয় আর শীতকালে যে টুর্নামেন্ট গুলো হয়। তো আমার রুমের সামনে যে মাঠটা ছিল, ওখানে দেখতাম প্রায় ফুটবল খেলা হতো এবং বিভিন্ন টুর্নামেন্ট হতো, ওই ফুটবল রিলেটেড টুর্নামেন্ট গুলো হতো। আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, বাট 25 ডিসেম্বরের পরেই রাত্রেবেলা প্রায় 11টা-12টা পর্যন্ত টুর্নামেন্ট হয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে, সবকিছু কমপ্লিট। এবার
হঠাৎ করে এবার চারিদিকে মাঠের লাইট টাইট বন্ধ হয়ে যায় এবং সবাই যে যার বাড়ি চলে যায়। এবার আমিও রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ি। আমি বলে রাখি আমার রুমের জানালাগুলো ছিল স্লাইডিং উইন্ডো, মানে স্লাইডিং উইন্ডো ছিল। তো একটা সাইড ওপেন ছিল, বেশ বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে। আমি বেশ গায়ে কম্বলটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে বেশ মুড়ি দিয়ে শুয়ে বাইরের দিকে তাকিয়ে আমি মানে আকাশের ওই দিনকে একটা বিশাল বড় চাঁদ উঠেছিল, চাঁদটাকে দেখছি। আচ্ছা। হঠাৎ করে আমার চোখ গেল সামনের ওই অর্জুন গাছে, অর্জুন গাছের মগ ডালে। আমি এখন মানে ইমাজিন করছি আর আমার মানে ওইসব সিনগুলো চোখের সামনে এলে আমার নিজেরই এখন গুসবাম্প হচ্ছে। যাই হোক, তো হঠাৎ দেখি আমার যেটা মনে হলো যে কেউ একজন গাছের ডালে বসে পা দোলাচ্ছে। আচ্ছা। এবার আমি ব্যাপারটা অতটা নোটিস করিনি, মানে নোটিস বলতে কি মানে আমি ক্যাচ করে দিয়েছিলাম ব্যাপারটা যে কে হতে পারে। এবার মাঠে এত রাত্রি পর্যন্ত খেলা হয়েছে, ওখানে তো আশেপাশে অনেক জানোই সব জায়গাতেই মোটামুটি বদমাস ছেলে থাকে, তো তার ভেতরে কেউ হয়তো গাছের ওপর উঠে এরকম করে হয়তো আমাদের রুমের দিকে দেখছে বা কিছু এরকম ব্যাপারটা ভেবেছিলাম। বাট কিছুক্ষণ পরে না, তারপরে না আমি আবার ওইটাকে নোটিস করিনি। আমি সাইডে ওই জানলার দিকে মুখ করে শুয়েছিলাম, আমি ব্যাক সাইড মানে পেছন ফিরে আবার দেওয়ালে মানে আমাদের ভেতরের দিকে রুমের ভেতরের দিকে মুখ করে শুই। বাট ওই জিনিসটা যে আমার মানে দেখেছিলাম ওটা কন্টিনিউ আমার চোখে তেমনি ভাসছে, মানে কোথাও না ঘুম আসছে না মাইন্ডে, ওইটা কোথাও না কোথাও ঘুরছে কি কে বসছে এত রাতে এরকম করে গাছের ডালে বসে, কেই বা পা তোলাচ্ছে, কে বসছে। এবার আমি যখন কলকাতায় আসি বাবা আমাকে একটা ওই সার্চ লাইট গুলো যে হয় বড় দূর পর্যন্ত যদি মানে লাইটের ফোকাসটা যায়, ওই লাইট চার্জেবল একটা লাইট কিনে দিয়েছিল। তো আমি ওই লাইটটা ফোকাস করে লাইটটা জ্বালিয়ে ফোকাস করি, আমি কিছু দেখতে পাই না। বাট আমি এটা নোটিস করি যে অর্জুন গাছের ওপরের যে ডালগুলো সরু সরু ডাল, মানে ওখানে কোনো একটা মানুষ বসে পা দোলাতে পারে না। এবার আমি টর্চ বন্ধ করে আমি বললাম তাহলে আমার মনের ভুল হবে, বা হয়তো চাঁদের আলোটা পড়েছে পাতার মাঝখানে, ওটা হয়তো কোনো মানুষের অবয়ব নিয়ে নিয়েছে, ওটাই ভেবে আমি চুপচাপ শুয়ে পড়ি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার না ঘুম আসছিল না, বারবার ওই জিনিসটাকে দেখতে ইচ্ছে করছিল যে কি কি ব্যাপার, কৌতূহল থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি বলে রাখি আমার সাথে এই ইনসিডেন্টটা হওয়ার আগে পর্যন্ত মানে আমি ভূত জিনিসটা বিশ্বাস করতাম না, বা ভূত তো ছেড়ে দাও, মানে দেখো ভগবান যেমন আছে ভূতও আছে, মানে নেগেটিভ পজিটিভ এনার্জি যেমন আছে নেগেটিভ এনার্জিও আছে, বাট আমি এগুলো মানতাম না। এবার আমি অত মানে খেয়ালই করিনি, মাথা থেকে আউট হয়ে গেছে যে ও কিছু হবে না, ও আমার মনের ভুল বলে আমি ব্যাপারটাকে ক্যাচ করে দিচ্ছিলাম। তারপর কিছুক্ষণ পর আবার হঠাৎ করেই আমার মনে হচ্ছে যে আচ্ছা বাইরে তো প্রচুর বাতাস দিচ্ছে, মানে ভালো রকমই হাওয়া চলছিল, চাঁদের আলোটা যদি পড়ে একটা অবয়ব হয়, যখন হাওয়া দিচ্ছে পাতাগুলো তো এলোমেলো হচ্ছে, তখন ওই অবয়বটা ভেঙে যাবে। যখন হাওয়া দিচ্ছে তখনও আমি দেখছি যে ওই অবয়বটা সেম টু সেম আছে। ওকে ওকে। ওই দিনকে রাত্রেবেলা আমি দেখি, আমি অতটা ব্যাপারটা মাথায়ও আনিনি, আমি ঠিক আছে ও কিছু একটা হবে বলে আমি ঘুমিয়ে গেছি। এবার মেইন ঘটনা স্টার্ট হয় 2016 ফেব্রুয়ারি মার্চ থেকে। আমি বলে রাখি আমার বাড়িতে আমার মা সবসময় একটা কথাই বলতো, যেহেতু আমার 2 BHK ফ্ল্যাট ছিল, তো মা একটা কথা বলতো কোনোদিন রুম ফাঁকা রাখবি না, তুই দুটো রুমে যে কোনো মানে চেঞ্জ করে করে শুবি, একটা রুম কন্টিনিউ ইউজ করবি, একটা রুম বন্ধ রেখে দিবি, এটা কখনো করবি না। আর মোস্ট অফ দ্য টাইম আমি বাইরের রুমটাতেই শুতাম, যেহেতু আলো বাতাস সমস্ত কিছু ওই রুমটাতে ভালো আসতো, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছুটাই আমি ওই রুমেই করতাম। তো আমার কি মনে হলো হঠাৎ করে, ঠিক আছে ওই ভেতরের দিকে যে রুমটা ওইটাতে তো কখনো আগে শোয়া হয়নি, তো আমি
ওই দিনকে ওই রুমটাতে শুতে যাই। আমি রাতে পুরো ভালো নর্মাল শুয়ে গেছি, কোনো কিছু প্রবলেম নেই। নেক্সট ডে মর্নিং এ আমি উঠে হঠাৎ করে আমার ডান হাতের বুড়ো আঙুলটার পাশে যে 20 আঙ্গুল বলে, ওই আঙ্গুলটাতে পেন ফিল করছি। পেন? হ্যাঁ, পেন হচ্ছে, মানে কাট হয়ে গেলে যেরকম ব্যথা হয় না, মানে ওরকম ব্যথা হচ্ছে। বলে কি হলো বাবা, হঠাৎ করে এরকম, ভালো রাত্রেবেলা ভালো শুলাম, সকালবেলা উঠে এরকম হাতে ব্যথা, কি ব্যাপার? এবার যখন আমি বালিশ থেকে মাথাটা তুলেছি, এবার আমি না বরাবরই সাইড হয়ে শুই, আর এবং আমার ঘুমের এটা এমনই, আমি যেদিকে শুই ওই দিকেই আমি শুয়ে থাকি। আমি এদিক পাশ ফিরে যেমন ভাবে শুই ওইভাবেই শুয়ে থাকি, আমি এদিক ওদিক নড়চড় করি না। তো আমি ডান সাইড হয়ে শুয়েছিলাম। এবার ডান সাইড হয়ে যখন আমি উঠে দেখি বালিশে একটু ছোট্ট পোর্শনে রক্তের দাগ। ওকে। তো তখন আমার হঠাৎ করেই চোখটা গেল আমার আঙ্গুলে, ডান হাতের ওই 20 আঙ্গুলটাতে দেখছি হালকা করে একটা ছোট্ট কাট, মানে ওরকম কিছু না, জাস্ট একটা, হ্যাঁ কাট বলতে কি বলতো, যে কেউ যদি কারোর ধারালো নখ থাকে, যদি কেউ নখ বসে যায় যেরকম কাট হয় না, মানে কেটে যায় যেরকম, ওই রকম কাট, বিশাল বড় কিছু দাগ, মানে কাটা নয়। বাট ওইখান থেকে এত রক্ত বেরিয়েছে যে বালিশে দাগ হয়ে গেছে। আচ্ছা। তো আমি ভাবলাম কোনো কারণে হয়তো আমি ছুরির কাজ করছিলাম বা কিছু একটা করেছি, হয়তো বেশি টিপ পড়ে গেছে, মানে প্রেসার পড়ে গেছে আঙুলটাতে, ওই জন্য হয়তো বসে গেছে ব্লেড ফ্লেড কিছু। তো ওটা ওই দিনকে অতটা বেশি নোটিস করিনি, ব্যাস গেল। এবার নেক্সট দিন, মানে আমি যেদিনের কথা বলছি, ওই দিনকে রাত্রেবেলা যখন শুতে যাই, তখন ওই কাটের, মানে ওই যে কেটে গেছে জায়গাটা, ওটার উপরে বোরোনিল লাগিয়ে শুয়েছি, ব্যথা করছে হাতটা। তারপরের দিন ভোরে উঠে দেখছি সেম জিনিস, বোরোনিল মুছে গেছে, মানে বোরোনিল হালকা হালকা আছে সাইডে। বোরোনিল রক্তের উপর বোরোনিল চাপালে যেমন হয় ওরকম রক্তযুক্ত বোরোনিল আঙ্গুলে, এবং বালিশের সেম জায়গা আবার রক্ত, এবং মানে সেম জায়গা বলা ভুল, মানে তার ঠিক মানে সাইডে রক্ত, এবং ওই যেখানটাতে কেটে গেছিল ওই জায়গায় ডিপ হয়ে কাট। ওকে। এবং কেটে দু সাইডে দুটো মাংস, মানে একটু ডিপ হয়ে কেটে গেলে কি হবে, দু সাইডে দুটো মাংস উঁচু হয়ে যায়, ওরকম হয়ে গেছে। আচ্ছা। না হলে আজব ব্যাপার, রাত্রেবেলা ভালো করে নোটিস করেই শুলাম যে এখানে, যেহেতু দেখো হাতে একটা কোথাও পেন হচ্ছে, তো তুমি নিশ্চয়ই যখন বোরোনিল লাগাচ্ছ ওই জায়গাটা নোটিস করেই শুবে না যে আর কোথাও কাটছে কিনা বা কিছু। তো আমি ওই দিনকে ভালোভাবে লক্ষ্য করে দেখে শুলাম, ভালোভাবে বোরোনিল লাগিয়ে পুরো জায়গাটা ভালোভাবে ক্লিন করে শুলাম। পরের দিন মর্নিং এ উঠে দেখছি ওইখানে বোরোনিল সরে গিয়ে ওখানে আবার মানে কেটে গেছে, এরকম ব্যাপার। আমার না মানে তারপরেও তখন অত কিছু মাথায় আসেনি। দিয়ে আমি ওই দিনকেই, মানে সেকেন্ড দিনের কথা বলছি, সেকেন্ড দিন রাত্রেবেলা যখন শুতে যাই তখন কি করি, ওই জায়গাটাতে একটা ব্যান্ডেড লাগিয়ে শুই। নেক্সট ডে মর্নিং এ দেখছি আমার ব্যান্ডেডের উপরে সেম ভাবে একটা আঙ্গুলে যেরকম নখের কাট হয় ওরকম একটা মানে কেটে গেছে। ওই কাটার উপরে আবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানে যে কেটে কাটা জায়গাটা তো আমি তো ব্যান্ডেড লাগিয়ে শুয়েছি, ব্যান্ডেডের ওপরে বসছে না আমার একটা ওই সেম আঙ্গুলে কেটে গেছে এবং সেম ভাবে ব্লাড বেরিয়েছে। তো এই ব্যাপারটা না, আর এবং আমার ধীরে ধীরে করে ভীষণ ভাবে শরীর খারাপ হতে থাকলো, মানে আমি অসুস্থ হয়ে পড়ছি, চোখের তলায় কালি হয়ে যাচ্ছে, খেতে পারছি না, রোগা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা। তো আমি ওই দিনকেই ওই যে বৌদির কথা বললাম, বৌদিকে ডেকেছিলাম এবং জেঠিমাকে ডাকলাম, মানে ওনারের যে ওয়াইফ, আমি জেঠিমাকে ডাকলাম। তো ওরা দেখে বলছে যে এরকম তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুই ইমিডিয়েট কাকুকে ডাক, মানে ইমিডিয়েট, মানে কাকু বলতে আমার বাবাকে বলছে যে তুই ইমিডিয়েট কাকুকে ডাক, তোকে নিয়ে যেতে বলে এখান থেকে। তো আমি আমার বাবাকে ডেকে বাড়ি চলে যাই। ওই দিনকে বাবাকে ডাকি, বাবা গাড়ি নিয়ে যায় এবং বাড়ি চলে যাই। তো বাড়ি যাওয়ার পরে আমার না ওই সময়টাতে, আমি বাড়িতে 1 উইক ছিলাম, ওই সময়টাতে আমি সূর্যের আলো সহ্য করতে পারতাম না, মানে আমি দিনের বেলা রুম থেকে বেরোতাম না, অন্ধকার রুমের ভেতর থাকতে ভালো লাগতো। আচ্ছা।
আমি রোদে বেরোলেই মনে হচ্ছে আমার গা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। শাঁখ বাজানোর আওয়াজ সহ্য করতে পারছি না। ধুনো, মা বাড়িতে ধুনো দিচ্ছে, ধুনোর গন্ধ সহ্য হচ্ছে না। ধুনোর মানে যে ধুঁয়োটা হয় ওটা চোখে লাগতে, মানে গা হাত জ্বলছে, চোখ জ্বলছে, এরকম ব্যাপার। তো মা কোথাও গিয়ে মায়ের মনে হয়েছে যে সিমটম তো ভালো নয়, তো মা কি করেছে, আমাদের বাড়ির যে পুরোহিত যিনি, ওই দাদুকে ডেকেছে, ডেকে এরকম ব্যাপার ট্যাপার বললো। দাদু কি করলো, ঝাড়িয়ে দিল এবং ঝাড়ানোর পরে আমার গা বন্ধ করে দিল, মানে গাত্রবন্ধন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখনও কিন্তু দাদু বলেছিল, তুই একটা পারলে তাবিজ টাবিজ রাখ হাতে, তুই যেহেতু বাইরে থাকছিস, কখন কোন জায়গায় কি কোথায় যাচ্ছিস, চুল ছেড়ে ঘুরে বেড়াস। তো আর আমি ওই সময় চুল ছেড়ে ভীষণ ঘুরে বেড়াতাম। তখন সদ্য সদ্য কলেজে উঠেছি, মানে বিশাল মনে আনন্দ। এবার তারপর থেকে এইসব জিনিসগুলো হওয়ার পর আমি এখন আর রাত্রে বেরোলে চুল ছাড়ি না। তো দিয়ে গায়ে একটা কবজ রাখ। এবার ওই সময়টাতে আমার সদ্য সদ্য কলেজ খুলেছে, মানে একটা সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেকেন্ড সেমিস্টারের পালা, তো পড়াশোনা করতে হবে। এবার ক্লাসও পুরো ফুল দমে স্টার্ট হয়ে গেছে। তো তখন বললাম, ঠিক আছে দাদু, আমি এখন আমি এখন কলকাতা চলে যাচ্ছি, আমি বাড়িতে যখন নেক্সট টাইম আসবো তখন তোমার কাছ থেকে আমি কবজ নিয়ে নেবো বা মাদুলি নিয়ে নেবো। তো এক সপ্তাহ পরে আবার বাবা আমাকে ছেড়ে দিয়ে দেয় ফ্ল্যাটে। তো তারপর থেকে শুরু হয় মেন জিনিসগুলো। এতদিন পর্যন্ত কিছুই হয়নি, মানে 2015-এ এসছি, 15-এর সেপ্টেম্বর থেকে আপ টু 2016-এর মার্চ পর্যন্ত এইটুকুই সিমটম, মানে দেখেছি কাউকে, হাত কেটেছে, ব্যাস এইটুকুই, আর কিছুই হয়নি। এরপর থেকে স্টার্ট হয় মেন জিনিসগুলো। বাবা যেদিন ছেড়ে দিয়ে যায়, ওই দিনকে রাত্রেবেলা ঘুমিয়েছি, পরের দিন উঠে দেখছি আমার দুটো থাইতে ব্লাড ক্লট চারিদিকে। নখ দিয়ে কেউ আঁচড় দিলে যেরকম দাগ হয়, ওরকম দুটো থাইতে স্ক্র্যাচেস, গলাতে কালো স্পট, মানে ব্লাড ক্লট হয়ে গেলে যেরকম হয়, নখের স্ক্র্যাচেস, বুকের ওপরে নখের স্ক্র্যাচেস। তো এবং ভীষণ পেন হচ্ছে দুটো থাইতে, আমার কোমর থেকে কোমরে ভীষণ পেন হচ্ছে, মানে উঠতে পারছি না, এরকম অবস্থা। তো তখনও কিন্তু মাথায় ওই ব্যাপারগুলো আমার মানে কিছুতেই কোনোভাবে কোনো কিছু স্ট্রাইক করছে না। এবার এটা কিন্তু কন্টিনিউ আমার সাথে হচ্ছে। তারপরে আমার স্টার্ট হলো পিরিয়ডস এর প্রবলেম, মানে কখনো 2 মাস কন্টিনিউ হচ্ছে, তো কখনো 2-3 মাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম করে প্রবলেম স্টার্ট হলো। তখন ওই বৌদি বলল যে, তুই এইসব কিছু মানিস না, গায়ে কোনো কিছু জাল কাঠি বা কোনো কিছু লোহা বা কোনো কিছু রাখিস না, এগুলো রাখ, তুই এখনকার যুগের মেয়ে, এগুলো কিছু মানিস না, এগুলো ভুলভাল জিনিস একদম, কোমরে কিছু রাখিস না, কেন রাখিস না রে? আমাকে বকাবকি করলো। তো তারপরেও বৌদির কথাটা আমি মনে হয়েছে, মানে কোথাও না কোথাও গিয়ে এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে দিয়েছি। তখনকার দিনের মেয়ে, এবার যুক্তিবাদী তো ব্যাপারটা থাকে তো ভেতরে, যে না মানবো না কারোর কথা, এরকম ব্যাপার স্যাপার, যতক্ষণ না নিজে দেখছি ততক্ষণ মানবো না, ওই রকম। তো তারপর কৌস্তব আমি মানে ধীরে ধীরে করে না খাওয়া বন্ধ হতে থাকলো, মানে আমি খেতে পাচ্ছি না কিছু। তুমি ভাবতে পারবে না, যে মেয়েটা বাড়ি থেকে এসছে পুরো সুস্থ একদম, মানে মানে কি বলবো, হেলদি, আমি খুব, মানে আমার হাইটও বিশাল, আমি ভীষণ হেলদিও। তো সেই মেয়েটা ধীরে ধীরে করে রোগা হচ্ছে, মানে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, এরকম। তখন আমি কি করলাম, একজন মেড রাখলাম, আমাদের এজেরই, আমাদের এজ বলতে তখন ওই দিদিটার বয়স ছিল 24-25 এরকম। আচ্ছা। তো দিদিটা আসতো, মর্নিং এ আমার সমস্ত কাজগুলো করে দিয়ে চলে যেত। আমার 1টা থেকে ক্লাস থাকতো, 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, 6:30 7টা এরকম ক্লাস থাকতো। তারপর বাড়ি চলে আসতাম। এবার তারপরে আবার দিদি কখনো সন্ধ্যেবেলা আসতো, রান্নাটা আমি নিজে বরাবর করতাম, থালা বাসন বা রুমে যতটুকু রুম ক্লিন করা যা কিছু থাকে, ওগুলো ঝাঁটানো মোছা, এগুলো সমস্ত কিছু ওই দিদিটা করতো। তো এবার রাত্রেবেলা কখনো আসতো বা মর্নিং এ বলতো যে সবকিছু একসাথে গুছিয়ে থালা বাসন টাসন রেখে দিও, আমি এসে কাজ করবো। ঠিক আছে। এবার রাত্রেবেলা তো আমি একাই থাকছি, যতই দিদি আসুক যাই আসুক, রাত্রেবেলা তো আমি একাই থাকছি।
আমার কোথাও গিয়ে মনে হতো আমি কারোর দ্বারা রেপ হচ্ছি। আচ্ছা, আমি সকালবেলা মানে সন্ধ্যেবেলা ভালো থাকছি, সবকিছু ঠিক আছে, এরকমটা পরের কেন দিন। মনে হতো? হ্যাঁ বলো। এরকমটা কেন মনে হতো? দেখো, কেউ যদি ফোর্সফুলি তোমাকে মানে এমনি নর্মালি বন্ধু বান্ধবও যদি তোমার জোর করে হাত ধরে নেয় বা পা ধরে নেয় বা যা কিছু, দেখবে ফাজলামি করে তো ঘাটটার গুলো অনেক সময় অনেক বন্ধু ধরে নেয়, বা মানে জোর করে যদি মাসেল ধরে নেয়, দেখবে হাতে একটা কিছুক্ষণ পরে পেন হয়, বা পেনটা কিন্তু একটা দিন পুরো থাকে। আমার ওই জিনিসগুলো ফিল হতো যে কেউ যদি আমার হাত মানে কেউ যেন আমার মাসেলের উপর হাতে মাসেলের উপর প্রেসার দিয়ে আমার সঙ্গে রাত্রেবেলা কেউ কিছু করেছে। মানে দুটো থাইর মাঝে পেন হতো, মানে দুটো থাই ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, থাইতে পেন হচ্ছে, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না উবু হয়ে, আচ্ছা, সিট দাঁড়ায় ভীষণ ভাবে পেন। এবার দেখো, একটা মেয়ে হয়ে নিশ্চয়ই মানে সেক্সুয়াল অ্যাবিউজ যদি কেউ কখনো না মানে প্র্যাকটিক্যালি যদি কারোর সাথে না হয়, তাহলেও কিন্তু সে কিছু না কিছু বুঝতে পারে যে আমার সাথে কিছু হচ্ছে। ডেফিনেটলি। সব জিনিসটা যে প্র্যাকটিক্যাল ভাবেই বুঝতে হবে তার তো কোনো ব্যাপার না, বাট হ্যাঁ আমাকে সবাই বুঝতে পারে যে কিছু হচ্ছে। তো আমি সেই জিনিসগুলো ফিল করতাম। এবার যখন হলো এইসব জিনিসগুলো কন্টিনিউ হচ্ছে, তখন আমি কি করলাম, আমার বিটেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল জিনিয়া আর সঞ্চিতা বলে। জিনিয়ার বাড়ি ছিল গড়িয়াতে। তো মাঝে মাঝে আমি ওকে রাত্রেবেলা ডাকা শুরু করলাম যে তুই এসে একটু থেকে যা। তো ও কি করতো, আমার কাছে মাঝে মাঝে নাইট স্টে করতো। এবার আমি বলে রাখি, ওরও চুলটা না পুরো হাঁটু ক্রস করে, বড় চুল, এবং মেয়েটাও হেলদি। ওই সময় ও হেলদি ছিল, এখন বলতে পারবো না, আমার বিটেকের পর ওর সাথে আর কন্ট্যাক্ট নেই। যাই হোক, ও আমার সাথে নাইট স্টে করছে। পরের দিন যখনই উঠে ও বাড়ি যাচ্ছে, মানে কলেজ করেও বাড়ি যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে, বিধ্বস্ত, যেন ওর ওপরেও কেউ এরকম ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। বাড়ি যখন যেত তখন ওর মার সঙ্গে ব্যাপারগুলো শেয়ার করতো। ওকে। তখন কোথাও না কোথাও গিয়ে কাকিমা আমাকে ফোন করে বলতে যে তোরা রাত্রেবেলা কি করিস, দুজনে মিলে কি করিস, দুজনেই তো থাকিস। যখনই সিল্কি, ওর ডাক নাম ছিল সিল্কি, যখনই তুই মানে সিল্কি বাড়ি আসে, দেখি ওর চোখ ফোক কালো পড়ে গেছে, যেন চুলমুঠি ধরে কেউ, মানে চুল ধরে কেউ মারামারি করেছে, ওকে মেরেছে, এরকম ব্যাপার স্যাপার। ওর ধীরে ধীরে করে ওরও সেম ভাবে পিরিয়ডস এর প্রবলেম স্টার্ট হলো। তারপরে ও বললো আমি আর তোর রুমে থাকবো না, তোর রুমে কিছু একটা আছে, তুই ইমিডিয়েট রুম চেঞ্জ কর। এবার বাবা পুরো 1-1.5 বছরের রুমের ভাড়া একসাথে করে, রুম রেন্ট একসাথে দিয়ে গেছিল। তো বলে ফেললেই তো আর 4-5 মাসের ভেতরে আমি রুম চেঞ্জ করে অন্য কোথাও যেতেও পারবো না। আর বাড়িতে আমি বলতাম, ব্যাপারগুলো শেয়ার করতাম, বাট আমি বিশ্বাস করে উঠতে পারতাম না। মানে ব্যাপারটা কি জানো তো, মানে আমি আমার সাথে হচ্ছে ঠিকই, আমি মাকে সবটাই বলছি, কোথাও না কোথাও কি আমি এবার বিশ্বাসও করতে পারছি না যে আমার সাথে হচ্ছে, এগুলো হতে পারে, এগুলো এখনো পর্যন্ত এক্সিস্ট করে, বিশ্বাস হতো না। তারপরে গিয়ে আবার ধীরে ধীরে করে এই জিনিসগুলো আরো বেশি করে বাড়তে থাকলো। এতদিন তো গেল যে আমার ওপরে রাত্রেবেলা কেউ কিছু করছে, ওটা আমি বুঝতে পারছি পরের দিন উঠে। তারপর থেকে শুরু হলো আমি কারোর প্রেজেন্স ফিল করতাম। আচ্ছা, মানে আমি তোমাকে বলছি এখন আমার গুসবাম্প হচ্ছে। মানে আমি ফিল করতাম। হ্যাঁ, মানে আমি ধরো ল্যাটিনে বসছি, এবার ল্যাটিন কোমর ছিল, আমার গালের কাছে কেউ হুইসপারিং করে কথা বলছে, মানে কেমন টাইপের, হ্যাঁ মানে কেমন, মানে এরকম, মানে আস্তে আস্তে করে যেরকম কেউ যেমন ফিস ফিস করে যেরকম কেউ কথা বলে, এরকম কানের কাছে আমি কিন্তু কারোর কথা শুনতে পাচ্ছি, কিন্তু কি বলছে বুঝতে পারছি না। এবার তোমার গালের কাছে বা কানের কাছে সাইডে যদি কেউ বসে তোমার গালের দিকে মুখ করে কথা বলে, দেখবে একটা হালকা ওর মুখের যে গরম হাওয়াটা তোমার গালে কিন্তু লাগবে, তোমার কানে লাগবে, তুমি কিন্তু প্রেজেন্স ফিল মানে তুমি কিন্তু বুঝতে পারবে যে মানে হাওয়াটা লাগছে বলে। আমি কিন্তু, আর ওটা হতো সবসময়ের জন্য আমার ডান সাইডে। বাথরুমে যখনই আমি বসেছি আমার বাম সাইডে কিন্তু কোনোদিন হয়নি, আমার ডান সাইডে সবসময়ের জন্য হচ্ছে। আমি ডান গালেই ফিল করতাম কেউ আমার মানে গরম হাওয়া লাগছে, কারণ নিঃশ্বাস পড়ছে আমার গালে।
তো এটাও কন্টিনিউ হচ্ছে, মানে রাতে তো এটা হচ্ছে, সাথে করে দিনের বেলা এবার এটা শুরু হলো। তারপরে এবার থাকতে থাকতে শুরু হলো রাত্রেবেলা যখন আমি শুতাম, আমি ডবল বেডের একটা খাট ছিল, তো দুটো বালিশ সবসময় পাশাপাশি রেখে শুতাম, মাথা বালিশ দুটোকে পাশাপাশি রেখে শুতাম। এবার আমার ঠিক বাঁ দিকে বলো বা ডান দিকে যে বালিশটা ফাঁকা থাকতো কেউ শুতো, এবং কেউ যেন না নাক ডাকছে। এবার কেমন হতো, যদি কেউ নাক ডাকে মানে এই ব্যাপারটা না জোরে জোরে হচ্ছে, মানে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে এবং জোরে জোরে কেউ নাক ডাকছে। আচ্ছা, এইটা ধীরে ধীরে করে শুনতে শুরু করলাম। এবার তো এই ব্যাপারগুলো আমার সাথে চলছে চলছে, ঠিক আছে। সাথে করে দেখি আমার যে মেয়েটা ছিল, মানে দিদি কাজ করতে আসতো, ও দিদি দেখছি 2 দিন কাজ করে তো 4 দিন বন্ধ, কাজে কামাই করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভাবে। আমি একদিন দিদিকে বলছি, দিদি দেখো আমি তো এরকম অসুস্থ, আর আমি তো স্টুডেন্ট, এরকম জানি না এই রুমে কি আছে। আমি এরকম নর্মালি বলেছি যে এই রুমে কি আছে, কি ব্যাপার, ফালতু একটা রুম, এরকম ভাবে কি জানি না বাবা, এসব ভুলভাল জিনিসপত্র হচ্ছে আমার সাথে, আর তুমিও যদি এরকম করতে থাকো তাহলে আমার পড়ায় প্রচুর হ্যাম্পার হচ্ছে, আমার কিন্তু সেমিস্টার খারাপ হবে, তুমি এসো প্লিজ। তো ওই দিনকে হঠাৎ করে ও আমাকে বলছে, দিদি কি বলবো, আমিও প্রচুর অসুস্থ হচ্ছে, এই রুমগুলো ভালো নয়। বলছে মানে, বলছে তুমি জানো আমার সাথেও এগুলো হয়। বলছে হয় মানে? তখন আমাকে বলছে, আমি এখন বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো, মানে আমার সমস্ত জিনিসগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। দিদি আমাকে বলছে যে ওর হাজবেন্ড কল সেন্টারে কাজ করতো, ওর নাইট শিফট ডিউটি, দিদির একটা 1.5 বছরের ছেলে আছে, বাচ্চাকে নিয়ে দিদি রুমে একা থাকতো। এবার আমি যে বললাম আমার ফ্ল্যাটের অপোজিটে মাঠ আছে, মাঠের পরেই যে বাড়িটা, তার ঠিক পেছনের বাড়িটাতে একটা ছেলে সুইসাইড করে মারা যায়, আত্মহত্যা করেছিল। এবং তার ঠিক পাশে পেছন সাইড বা মানে একটু কোণ করে আর কি বাড়িটাতে দিদি থাকে। তো আমাকে দিদি বলছে যে জানো এরকম, ওই ছেলেটা ছিল ল পড়তো, বা আমার একটা মাত্র ছেলে, তো আমাকে এরকম করে জানলা দিয়ে না পয়েন্ট করে এরকম করে দেখাচ্ছে যে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটার 3 তলাতে বয়েজ পিজি ছিল, মানে ধরো 3 BHK ফ্ল্যাটে প্রত্যেকটা রুমে শেয়ারিং এ যেরকম থাকে 2-3 জন করে ছেলে থাকে, তো ওই রকম ভাবে ছেলেরা থাকতো। এবার ওখানে একটা মেয়ে কাজ করতে যেত, ইয়াং মেয়ে, রান্না করতে যেত। তো ওই যে ল পড়তো যে ছেলেটা, ওটাই মেয়েটাকে প্রপোজ করে, ওই ছেলেটাই মেয়েটাকে প্রপোজ করে। এবার সে সময় মেয়েটা ভাবে আমি গরিব বাড়ির মেয়ে, কাজ করি, এবার এরকম এত বড় বাড়ির ছেলে আমাকে হয়তো ইউজ করে ছেড়ে দেবে। তো প্রপোজাল দেওয়ার পরেও মেয়েটা অ্যাভয়েড করে এবং ধীরে ধীরে কাজ ছেড়ে দেয়। তো হঠাৎ করে একদিন দেখে ওর রুমমেটরা, ওই ছেলেটার রুমমেটরা, যে ছেলেটা রাত্রেবেলা ফ্যানের সঙ্গে হ্যাং করে নিজেকে আত্মহত্যা করেছে। হ্যাঁ। তো তারপর থেকে ওই রুমটাতে পুজো টুজো করেছে, অনেক কিছু করেছে যেটা আমি জানি না। দিদিও বললো যে আমিও ঠিক জানি না। তো ওই রুমের আশেপাশে যত আনম্যারিড মেয়ে থাকে, ওই ছেলেটা নাকি প্রত্যেকটা মেয়ের সাথে খেলে। ওকে। এবং তারপরে আছে মেন কথা, দিদির ব্যাপারটা। দিদির সাথেও এরকম সেম জিনিসটাই হয়। একদিন হঠাৎ রাত্রেবেলা, মানে যেদিনকে আমার দিদি আমাকে বলছে তার ঠিক একদিন আগের কথা। কি বলবো কৌস্তব, মানে দিদি যখন বলছে না, ও লিটারালি কাঁদছে, বলছে আমার সমস্ত রুমগুলো, ঘরগুলো ছাড়া হয়ে যাচ্ছে জানো দিদি, আমার শরীরের অসুস্থতার কারণে আমি 5-7টা ঘরে কাজ করি, এখন আমার মাত্র 2টো ঘর আছে, আমি কি করে চালাবো ছোট বাচ্চাটাকে নিয়ে। বলছে জানো
এরকম পরশু রাত্রেবেলা আমি একা শুয়ে আছি, পাশে বাচ্চা। হঠাৎ করে ওর তখন এবার এই ব্যাপারটা ঘটছে তোমার গরমকালে, মানে ওই মে জুন এরকম নাগাদ। তো আমি দেখছি যে ফ্যানের ওপরে কেউ জড়িয়ে ধরে বসে, ব্লেডের ওপরে যেরকম বসে থাকে ফ্যানের যে ব্লেড গুলো হয়, পা ঝুলিয়ে কেউ বসে আছে এবং আমার দিকে মুখ করে মানে তাকিয়ে আছে। ফ্যানের বসছে, ফ্যানের দিকে, ফ্যানের ওপরে বসে যেরকম কেউ, তুমি জাস্ট ইমাজিন করো, আমি ইমাজিন করছি এখন, মানে জাস্ট এতটাই ক্রিপি। ফ্যানে কেউ বসছে, পা গুলো তার নিচে ঝুলছে ব্লেড থেকে, এবং ফ্যানটাকে জড়িয়ে ধরে বসে আছে এবং নিচের দিকে তাকিয়ে, দিদি শুয়ে আছে, দিদির মুখের দিকে তাকিয়ে আছে। তারপর এবং ও কিন্তু ফ্যানে বসেই ওরকম, ফ্যান তো ঘুরছে, ও ওরকম ভাবে তাকিয়ে ঘুরে যাচ্ছে। এবার ব্যাপারটা তো বললো, আমি শুনলাম, শোনার পরে তো আমার হয়ে গেছে ব্যাপার, মানে আমার তখন শেষ ভেতরে। আমি এরপর মানতে শুরু করেছি যে তাহলে কিছু আছে। ওই দিনকে গিয়ে আমি বৌদির কাছে যাই। তখন আমার মাথায় স্ট্রাইক করেছে, তোমাকে আমি প্রথমেই বললাম না স্টোরি, মানে এটা শুরু করার আগে আমি তোমাকে বললাম যে এরকম ওই গাছটাকে দেখিয়ে আমি বলবো যে বৌদি বলেছিল তোকে আমি পরে কখনো বলবো। তো আমি বৌদিকে গিয়ে আমি বললাম যে বৌদি আচ্ছা তুমি আমাকে বলো তো ওই গাছটা কি হয়েছে, তুমি আমাকে বলো, আমি অনেক কিছু জানতে পেরেছি। তখন বৌদি আমাকে বলছে যে আয় বস, ভেতরে বস না, আয় বস, তোর এমনি শরীর খারাপ, কতক্ষণ দাঁড়াবি। মানে আমি 3 তলায় চলে গেছি, সরি 2 তলায় চলে গেছি, মানে আমি গ্রাউন্ড ফ্লোরের রুম, এবার 1st ফ্লোরে আমি থাকি, 2nd ফ্লোরে আমি চলে গেছি। আমি দরজা লক করে আমি বলে বস, আমি বলছি না বলো না, আমি তাড়াতাড়ি চলে যাবো, আমার রুম খোলা রেখে মানে রুম খোলা রেখে এসেছি, বলে নিচে গ্রিল গেট আর লাগানো আছে, কিছু হবে না, তুই বস তো। দিয়ে এরকম করে বলছে জানিস এইটা আগে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, যে আধ ভাঙা যে গাছটা ওটা একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। তো বৌদি যখন প্রেগনেন্ট ছিল তখন মানে চুল বাঁধা থাকুক খোলা থাকুক প্রায় সময় বৌদিকে মানে কোনোভাবে ফিল করতো, বৌদি ফিল করতে বৌদির সাথে কিছু আছে, বৌদির হাওয়া বাতাস লাগতো। তারপরে একদিন কি হয়, ওই ছোটখাটো তান্ত্রিক হয় জানো তো, মানে জাস্ট একটু 2-4টা বিদেশিকে নিয়ে কাপড় করা ব্যাপার থাকে। তো ওরকম একটা ছোটখাটো তান্ত্রিক, মানে আমি যে বললাম না মাঠটার চারিদিকেই তোমার বিল্ডিং আছে, তো আমি এটা বলছি রাইট সাইডের কথা, মানে আমার ফ্ল্যাটটা যেদিকে তার ডান দিকে না একটু বস্তি টাইপের ছিল, মানে ছোট ছোট অনেকগুলো স্লাম বাড়ি ছিল। তো তার ভেতরে ওই যে ছোট খাটো তান্ত্রিকের কথা বললাম, ওর ফ্যামিলি নিয়েও থাকতো। এবার দেখবে ছোটখাটো বাড়িগুলো অনেক জায়গায় নোটিস করে দেখবে যে একটা চালার সাথে আর একটা চালা কিন্তু লাগোয়া, বাড়িগুলো খুবই কাছাকাছি অবস্থায় থাকে। তো একদিন রাত্রেবেলা ওই তান্ত্রিক কি করে, ওই গাছটাতে পেরেক মেরে দেয়, পুঁতে দেয়। যেই রাত্রিতে পেরেক পুঁতে দেয় ওই রাত্রিতেই গ্যাস বাস্ট করে ওর ফুল ফ্যামিলি জ্বলে মরে যায়, পুড়ে মরে যায়। মানে জাস্ট ভাবো, ওর ছোট ছোট দুটো বাচ্চা ছিল, একটা ছেলে একটা মেয়ে, স্ত্রী সহ ওই তান্ত্রিক, ছেলে মেয়ে, মানে বাচ্চা দুটো সহ পুরো বাড়িটা পুড়ে ওরা মারা যায়। গাছটায় ছিলটা কি? গাছটায় কি ছিল জানি না। আচ্ছা। তবে ওই গাছটায় যেটা করার আগে কিন্তু ওই ছেলেটা সুইসাইড করে মারা যায়। এবার সেটা, হ্যাঁ, এবার কেউ বলে ওটা ওইখানে গাছে ছিল, আবার কেউ বলে গাছে অন্য কিছু ছিল, সেটা জানি না। তো পুড়ে যে মারা যায়, শুধুমাত্র ওর বাড়িটুকুই পুড়ে, আশেপাশে এত যে লাগোয়া বাড়ি, একটা কোনো বাড়িতে আগুন লাগেনি।
তুমি কতদিন ছিলে ফ্ল্যাটটা? আমি ছিলাম মানে এটাও একটা কারণ আছে, মানে আমার কোর্স কমপ্লিট হয় 2018-এ, বাট আমি কোনোভাবেই রুমটাকে ছাড়তে পারছিলাম না। লাস্টে ওনারকে বলে আমার রুমের তালা ভেঙে আমার যা জিনিসপত্র ছিল ওনারের আরো একটা ফ্ল্যাটে শিফট করিয়ে তারপরে গিয়ে আমি আমার জিনিসপত্র নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, তো এবার ওই তো গেল, এবং নেক্সট দিন দেখে যে ওই গাছটা থেকে হাফ ভেঙে পড়ে গেছে, ডাল হাফ ভেঙে পড়ে গেছে। এবার হাফ ভাঙা অবস্থায় গাছটা ছিল। এবার এই ঘটনাগুলো কিন্তু 17 পর্যন্ত চলছে। এবার একদিন কি হয়, আমি সেক্টর 3-তে বিগ বাজার আছে, তুমি জানো কিনা জানি না, মানে আগে একটা বিগ বাজার ছিল, এখন বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেছে বিগ বাজারটা। তো আমি কি করতাম যে বাবা আমাকে মাসের শুরুতেই টাকা পাঠিয়ে দিত, একসাথে পুরো থোকা টাকা। আমি জিনিয়ার সাথে, হ্যাঁ মানে জিনিয়ার সাথে বলো বা আমি নিজে একা গিয়ে, আমি তো সেক্টর 5-এই কলেজ, তো একা গিয়ে আমার যা মান্থলি যেসব জিনিসপত্র লাগবে, তো ওইসব জিনিসপত্রগুলো কিনে একসাথে নিয়ে চলে আসতাম। এবার আমি ওই দিনকে আমার সেমিস্টার কমপ্লিট হয়েছে, জিনিয়ার বাড়িতে গাড়ি ছিল, জিনিয়ার গাড়ি করে আমি বিগ বাজারে গেছি, জিনিসপত্র কেনাকাটা করেছি, বিল টিল নিয়ে চলে এসেছি। এবার আমাকে বাবা পাঠিয়েছিল 15,000, তো আমি 10,000 তুলেছি, বাকি টাকাটা আমার অ্যাকাউন্টে ছিল। তো আমি এসেছি সন্ধ্যে 7:30 নাগাদ। এবার ওই দিনকে দিদি আসবে রাত্রেবেলা বাসন টাসন ধোবে, দিদি আমাকে বলেই দিয়েছিল। আর আমি পরীক্ষার সময় আমি দিদিকে বলতাম, যাই কষ্ট হোক তুমি কিন্তু সকাল বিকেল সবটা কাজ করে দিয়ে যেও, কারণ আমার পরীক্ষা চলবে, আমি কোনোভাবে হেডেক নিতে পারবো না। তো দিদি নিত 500 করে। তো তাই জন্য এটা আমি বলছি তোমার 17-এর শেষের দিকে, মানে শীতকালটা তখন পড়ে গেছে, তো 17-এর শেষের দিকে হবে বা 18-এর ফার্স্টের দিকে, এটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, বাট শীতকালটা আমার মনে আছে। তো আমি 500 টাকাটা বের করে আমার বেডের ওপর রেখেছি। আমার না তো ফ্যান চলছে, না জানালা দরজা খোলা আছে, না কোনো কিছু। বেডে রেখে দিয়ে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেছি। আমি ওয়াশরুম থেকে এসে দেখছি আমার বেডের উপর কোনো 500 টাকা নেই। এবার আমি 500 টাকাটাকে চারিদিকে খোঁজাখুঁজি করে দেখলাম আমার কোথাও, মানে রুমের ভেতর কোথাও পড়ে নেই। আমার ভালোভাবে মনে আছে যে 500 টাকা আমি বেডে রেখেছি, বাট রুমের ভেতর কোথাও পড়ে নেই। তখন আমার কি মনে হলো, আমি বললাম তাহলে কি আমার মনের ভুল হবে, জিনিয়ার গাড়িতে কি। এবার আমি যখন এই টাকাটা বার করে হিসেব করছি, টাকা মিলছে না, 500 টাকা শর্ট। তখন আমি ভাবলাম কি জিনিয়ার গাড়িতেই পড়ে গেল। আমি ওই মুহূর্তে জিনিয়াকে ফোন করেছি। জিনিয়াকে ফোন করার পর জিনিয়া আমাকে, আমি জিনিয়াকে বললাম যে জিনিয়া তুই একবার গাড়িতে দেখিস তো তোদের গাড়িতে আমার 500 টাকা পড়েছে কিনা, আমার না 500 টাকা শর্ট লাগছে। বলছে আমি তো গাড়িতে, যখন ও গাড়ি থেকে বেরোয় ও সবসময়ের জন্য গাড়িতে চেক করেই বেরোয় যে কোথাও কিছু পড়ে গেল কিনা। বলছে আমি তো গাড়ি থেকে তো বেরোনোর সময় অদিতি তোকে আমি এরকম করে দেখে তো বেরিয়েছি, তোর তো কোনো জিনিসপত্র পড়েনি। তো আমি তখন বললাম, তখন তারপর ও না মানে ব্যাপারটা একটু খারাপ ভাবেই নিয়েছে আর কি। তখন বললো ঠিক আছে, তোর যদি টাকা পড়ে যায় তাহলে আমি তোকে একটা কাজ করব, আমি তোর 500 টাকা তোকে আমি দিয়ে দেবো। না ঠিক আছে বাদ দে না, তুই ছাড়। আমি বাদ দে, ছাড়। দিয়ে তারপর আমি আমার যে টাকাটা ছিল টাকা থেকে 500 টাকা বার করে আমি দিদিকে দিয়ে দিই। দিয়ে এবার আমার ওই সময় কিছু জেরক্স করার ছিল, জেরক্স করার জন্য আমি, আর ওই দিনকে বলে রাখি বিগ বাজার থেকে আমি একটা নতুন জুতো কিনেছিলাম, স্যান্ডেল কিনেছিলাম। তো আমি স্যান্ডেলটাকে বার করি, পরে যাব নিচে জেরক্স করতে। ওকে। যখন স্যান্ডেলটা বার করি তখন দেখি স্যান্ডেলের বক্সের ভেতরে 500 টাকার নোট। এটা কি রকম ভাবে হয় ভাবো জাস্ট, স্যান্ডেলের বক্সের ভেতরে 500 টাকার নোট, আবার স্যান্ডেলটা আছে, মানে আমার যে রুম ছিল দুটো, মানে আমার রুমের ডেসক্রিপশনটা একটু দিয়ে রাখি।
ফার্স্টে হচ্ছে দুটো পাশাপাশি বেডরুম, তারপরেই বেরিয়ে গেল একটা লম্বা প্যাসেজ টাইপের, মানে তোমার ওই কত 7x8 বা 8x9 এরকম সামথিং কিছু একটা হবে, মানে ওটা ডাইনিং ড্রয়িং সমস্ত কিছু একসাথে লম্বা একটা প্যাসেজ। তারপরেই হচ্ছে ওর ডান সাইডে হচ্ছে কিচেন, ওপেন কিচেন। তারপরে হচ্ছে আমাদের মেন এন্ট্রান্সটা, মানে আমার ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। তো এন্ট্রান্সে ঢুকেই আমার বাঁ দিকে থাকতো জুতোর র্যাকটা। তো জুতোর র্যাকের উপরে আমি জুতোটা দেখেছি। সেই জুতোর বক্সের ভেতরে আবার জুতোটা আবার আছে ক্যারি ব্যাগের ভেতরে। বিগ বাজারে দেখবে যে ব্যাগগুলো দেয়, ওই ব্যাগের ভেতরে জুতোর বক্সের ভেতরে 500 টাকার নোট। তারপর কি হলো? তো আমি গেলাম। তুমি ওই পার্টিকুলার জায়গাটা থেকে বেরোলে কি করতো? মানে বেরোলাম বলতে এত কিছু তো কন্টিনিউ হচ্ছিল, লাস্টের দিকে মানে এতটাই বেড়ে গেছিল যে মানে আমার, ও তো বললাম মানে এখনো মানে কি বলবো, যে বাড়ির, তোমাকে প্রথমে বললাম না যে বাড়িতে যে জিনিসপত্রগুলো ঘটছে, অনেক সময় মা আমাকে এখনো ব্লেম করে যে তোর সঙ্গে ও চলে এসছে। মানে তোমার বাড়িতে যেটা ঘটছিল সেটা তোমার সাথে মা অনেক সময় বলে, হ্যাঁ মা অনেক সময় বলে যে তোর সঙ্গে চলে এসছে। আবার তারপরে অনেক কিছু দেখে হচ্ছে চোখের সামনে, যে ওটা একদিন তোমাকে পরে বলবো, ওটা একটা লং স্টোরি তোমাকে বলবো। তো এটা এবার গেল এই ঘুরতে ঘুরতে আমার 2018 এপ্রিলের দিকে আমার লাস্ট সেমিস্টার। ও আগে ওরকম ভাবে ফিল করেছে বলা ভুল, মানে ওর বাড়িতে ওর দিদিদের সাথে কিছু জিনিস ঘটেছে, তাই জন্য ব্যাপারগুলো জানতো। তো আমাকে বললো যে তুই যাই একটা কাজ করিস, তুই রুমে থেকে কখনো এইসব জিনিসপত্র নিয়ে কোনো কথা বলিস না, তুই আমাকে সবসময়ের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজে টেক্সট করে বলিস। তো আমি এরকম ভাবে টেক্সট করে করে কথা বলতাম ওর সাথে, এই রিলেটেড কোনো কথা বলতে বলে। তো আমি শুদ্ধকে সব ব্যাপারগুলো বলার পর শুদ্ধ বললো ঠিক আছে, তোর তো 2 BHK রুম, আমি যদি তোর পাশের রুমে গিয়ে থাকি তোর কি কোনো প্রবলেম হবে? তো তখন আমি বললাম যে না তুই আসতেই পারিস, কোনো অসুবিধা নেই। তো ওই সময় আমার লাস্ট সেমিস্টার চলছে। তো শুদ্ধ আসে এবং যেদিন এসছে ওই দিনকে ও কিছু প্রজেক্ট বা কিছু লিখছিল। তো হঠাৎ করে ওর সামনে ল্যাপটপটা খুলে ও লিখছিল, হঠাৎ করে নোটিস করে যে আমি ভেতরের রুমটার কথা বলছি, ও ভেতরের রুমটায় ছিল। হঠাৎ করে নোটিস করে যে একটা কেউ লম্বা মানে সাদা রঙের কাপড়, মানে সাদা রংটা বুঝতে পারছে, মানে কাপড় কি কি কিছু বুঝতে পারছে না, যে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো ওটা দেখে নিয়ে ও তখন কি করেছে, ওর ল্যাপটপে ওদের কুলো দেবতা যে ওর ছবিটা ওইদিকে ঘুরিয়ে দিয়েছে। তারপরে ও ফিল করে যে ওর গালে মনে হয় কেউ চড় মারলো বা কিছু একটা সজোরে আঘাত হলো। তখন বাজে রাত্রি 1টা। তো ও কি করে, তখন হঠাৎ করে রাত্রিবেলা 1টার সময় আমার দরজা নক করছে, আমি পাশের রুমে শুয়ে আছি। তুই অদিতি তুই দরজাটা খোল না। কেন কি হয়েছে বল? বলে তুই খোল, আমি একটা কথা বলবো। দিয়ে দরজা খুলি এবং রাত্রেবেলা বলছে তোর রুমে যদি আমি বসে থাকি তোর পাশে, আমি দেখ সারা রাত্রি ঘুমাবো না, পাশে যদি বসে থাকি তোর কি কোনো প্রবলেম হবে? বললাম না কেন, বল কি হয়েছে? বলে আজকে কিছু বলবো না, কালকে বলবো। দিয়ে পরের দিন যখন আমি এক্সাম দিতে যাই তখন ও ব্যাপারটা বলে যে এই কেস হয়েছে, আমি আর তোর রুমে যাচ্ছি না, তুই এরপরে যা করবি কর। এবং ওই রুমে থাকাকালীন লাস্টের দিকে লাস্ট সেমিস্টার লাস্ট এক্সাম যেদিন ছিল তার আগের দিন রাত্রেবেলা আমার ইন্ডাকশন ব্লাস্ট করে আমার ডান হাত পুরো পুড়ে যায়। আচ্ছা। এবং তারপরে তো যা ক্ষতি হওয়ার এই তো এতদিন ধরে চলেছে, বিভিন্ন ভাবে ক্ষতি হয়েছে, বিভিন্ন ভাবে ফিল করেছি। এবং বাড়িটা খুব একটা সুটেবল ছিল না তোমার জন্য বলতে পারো। এবং এরকম হয়েছে, তোমাকে বললাম যে নাক ডাকার আওয়াজ হ্যান ত্যান, ওগুলো মাকেও ফোন করে শোনাতাম, মা বলতে তুই শিব ঠাকুর নিয়ে পাশে রাখ, তারপরেও বন্ধ হতো না, অনেক কিছু ব্যাপার হয়েছে। তারপরে এবার 18তে সেমিস্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাড়ি চলে যাই, কিন্তু কোনোভাবে আর রুমটাকে ছাড়তে পারছিলাম না। লাস্ট 2 মাসের বাড়ি ভাড়া বাকি থেকে গেছিল। এবার যেহেতু এতদিন ছিলাম তো মালিক কিছু বলতো না, তো যতবারই রুম ছাড়ার কথা হতো কোনো না কোনো ভাবে হয় বাবার অ্যাক্সিডেন্ট হতো, না হলে বাবার বিজনেসের প্রবলেম হতো, কোনোভাবে ওই অ্যামাউন্টটা অ্যারেঞ্জ করে উঠতে পারছিলাম না, মানে কোনো না কোনো ক্ষতি হচ্ছিলই। লাস্টে হ্যাঁ মানে লাস্টে এরকমও হয় যে আমি ওনারকে বলি যে কাকু তুমি জিনিসপত্রগুলো অন্য রুমে শিফট করে দাও, আমি
তোমাকে ওই রুম থেকে আমি জিনিসপত্র নিয়ে আসবো, তোমাকে আমি টাকা পয়সা দিয়ে আসবো, যা যা ব্যাপার আছে, যা বাকি আছে মিটিয়ে দিয়ে আসবো। এবং তারপরে আমি অন্য রুমে গিয়ে মানে অন্য কাকুর অন্য ফ্ল্যাটে উঠি। এবং মানে আমাদের অ্যাকচুয়ালি দুজন ওনার ছিল, যার ল্যান্ড ও একজন ওনার এবং যে তৈরি করেছে সে একজন ওনার। তো যে তৈরি করেছে আমি তার কাছেই থাকতাম। তার ছিল গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এবং যার ল্যান্ড ওর হচ্ছে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এরকম ছিল। তো আমি ওকে বললাম এরকম এরকম ব্যাপার। তো তারপরে আমি গিয়ে জিনিসপত্র নিয়ে চলে আসি, এবং তারপরে মা পুজো টুজো দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু হয়। এবং আমি বাড়ি চলে যাওয়ার পর আর ওই জিনিসগুলো ফিল করিনি কখনো। কিন্তু তারপর থেকে শুরু হয় আমার বাড়িতে প্রবলেম। এটাই ছিল আজকের দুটি ঘোষলি কল রেকর্ডিং। আপনার কোন ঘটনাটা বেশি ভয়ের বলে মনে হলো, শুনতে ভালো লাগলো, সেটা কমেন্ট করে জানান। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নিন। এবং হ্যাঁ, কিউরিওফাইটে নিজের ঘটনা শেয়ার করতে আমার সাথে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি ঘোষলি কল রেকর্ডিংয়ে রোববার দিন দুপুর ঠিক 3টের সময়। কিউরিওফাইটের এরকম আরও দুটি ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।